আমাদের আজকের গল্প ক্ষয়ে খুন। গল্পটি নেওয়া হয়েছে গৌতম রায়ের লেখা ডিটেকটিভ নীলাঞ্জন ব্যানার্জি থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, রাজ চট্টোপাধ্যায়, বর্ণালী এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। সালারহাটে এই সাহেবিকে তার বাংলোটা তৈরি করেছিলেন আরাধ্যার পিতামহ হরদেব মিশ্র। কিন্তু রণদেবের একমাত্র কন্যা আরাধ্যা ঠাকুরদার সঙ্গে এখানে এসেই জায়গাটার প্রেমে পড়ে যায়। তার স্বভাবটাও ছিল হরদেবের মতো প্রকৃতিপ্রেমী। হরদেবের মৃত্যুর পর কলকাতার কংক্রিটের জঙ্গল ছেড়ে আরাধ্যা এসে ওঠে এই বাংলোয়। বেশিরভাগ সময়টা কেটে যায় তার নিরিবিলি নামক বাংলোতেই। আরাধ্যা সম্বন্ধে একটি বিশেষ সংবাদ এখানেই দিয়ে রাখা ভালো। কলেজ জীবনে তার অনেক স্তাবক জুটে গিয়েছিল। একে সে সুন্দরী, অন্যদিকে অঢেল সম্পত্তির মালিক এবং এক কথায় স্বাধীন চেতা। অনেক স্তাবকের মধ্যে দুটি ছেলে তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল, বিক্রম ব্যানার্জি আর মঞ্জিল বসু। বিক্রম লেখাপড়ায় তেমন উৎকৃষ্টতা না দেখাতে পারলেও ক্রিকেটটা সে খুব ভালোই খেলত। প্রায় 6 ফুটের মতো লম্বা, সুঠাম স্বাস্থ্য, দেখতে শুনতে রমণীবল্লভ না হলেও তার খেলোয়াড়ির উপস্থিতি আর তার স্মার্টনেস অনেকেই আকৃষ্ট করত। কিন্তু বিক্রম প্রেমে পড়েছিল আরাধ্যার। আরাধ্যা তাকে পছন্দ করত তার কলেজের টিমে তার ক্রিকেটের অবদানের জন্য। ভালো ব্যাটসম্যান হয়ে সে রীতিমতো ইন্টার কলেজে খেলতে খেলতে সুযোগ পেয়ে যায় বাংলার হয়ে খেলার। কিন্তু আরাধ্যার আরও একজন প্রেমিক ছিল, মঞ্জিল। সে অবশ্য খেলাধুলায় খুব একটা পারঙ্গম ছিল না। সে ছিল সাহিত্যপ্রেমী। গল্প, কবিতা, উপন্যাস, বিশেষ করে নাটকে ইতিমধ্যে সে নাম করে ফেলেছিল। আর নাটক লিখতে লিখতে সে সুযোগ পেয়ে গিয়েছিল এক টিভি চ্যানেলে গল্প এবং চিত্রনাট্যকার হিসেবে। মঞ্জিলের বিশেষ পারদর্শিতা ছিল রহস্যধর্মী থ্রিলার রাইটার হিসাবে। কিন্তু ভাগ্য পরিহাসে মঞ্জিল কিছু প্রপোজাল দেওয়ার আগেই বিক্রম তার শো বিজনেস দিয়ে জয় করে নেয় আরাধ্যাকে। আর আরাধ্যাও কিছু বোঝবার আগে বিক্রমের সঙ্গে কাটছাড়া বেঁধে ফেলে। মঞ্জিল মনের কথা মনে রেখে আরাধ্যা আর বিক্রমের মাঝখান থেকে সরে আসে। পুরোপুরি মনোনিবেশ করে টিভি সিরিয়ালে। কিন্তু বিক্রমকে বিয়ে করার পরেও মঞ্জিলের সঙ্গে তার বন্ধুত্বের কোনো ভাঁটা পড়েনি। সপ্তাহে একটা দিন তার ছুটি, আর সেই ছুটিটা সে কাটায় আরাধ্যার বাংলো এসে তার সঙ্গে গল্প আর আড্ডা দিয়ে। খেলোয়াড়ি চমকে আরাধ্যা প্রায় সম্মোহিত হয়ে পড়েছিল। বিক্রমের খেলা সে দেখেছে, বিক্রম ভালোই খেলত। কিন্তু আরাধ্যার মোহভঙ্গ ঘটতে বেশি দেরি হলো না। একটু নাম করতে না করতেই বিক্রম হয়ে পড়ল নেশার দাস। তারও অবশ্য একটা কারণ ছিল। বাংলা বনাম মুম্বাই টুর্নামেন্টে আচমকায় রান নিতে গিয়ে সে ছিটকে পড়ে যায় মাঠের মধ্যেই, আর তার পরিণামে বিক্রমের মালাই চাকি ভেঙে যায়। একজন ক্রিকেটারের মালাই চাকি ভেঙে যাওয়া মানে তার খেলোয়াড়ি জীবনের ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত। বেশ কিছুদিন হাসপাতালে পড়ে থাকার পর তাকে ক্রাচ নিতে হয়। ট্র্যাজেডি তখন থেকেই শুরু। বিক্রম ধীরে ধীরে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। তার চোখে স্বপ্ন ছিল বড় মাপের খেলোয়াড় হয়ে বিশাল টাকার মালিক হবে। আসলে বিক্রম ছিল খুবই মিডিওকার ফ্যামিলির ছেলে। তার সংসারের বন্ধন ছিল তার বাবা থাকতো একটা 4 তলা আবাসনের একটা ফ্ল্যাটে। বাবা বিশ্বম্বরবাবু ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। কিন্তু সেই খেলোয়াড়ের জীবনটাই যখন প্রশ্নের মুখে পড়ে গেল, বিশ্বম্বরবাবু তো চোখে অন্ধকার দেখলেনই, আর বিক্রমও ধীরে ধীরে হয়ে পড়ল নেশার দাস। ইতিমধ্যে আরও একটি ব্যাপারে বিক্রম জড়িয়ে গেল। ও যখন দেখল যে ওর খেলোয়াড় জীবনের সামনে একটা কালো পর্দা নেমে এসেছে, তখন ম্যাচ ফিক্সিংয়ের মতো নোংরা ব্যাপারে জড়িয়ে চূড়ান্ত বদনামের জায়গায় গিয়ে পৌঁছে যায় ও, এবং 10 বছরের জন্য মাঠ ছাড়তে বাধ্য হয়। আরাধ্যাও একটা বড় ধরনের ভুলের গণ্ডিতে আটকে যায়। কোনো কিছু চিন্তা না করেই ও বিক্রমের প্রেমে এমনই মোহিত হয়ে পড়েছিল যে ও বিক্রমকে বিয়ে করে ফেলে। বিয়ের পর আরাধ্যার কলকাতায় বিক্রমের ছোট ফ্ল্যাটে গিয়ে ওঠে না। ও গিয়ে ওর নিজের বাংলোয় নতুন সংসার পাতে। বিয়ের পর মধ্যরাতের কয়েক মাস কাটাবার পরেই ঘটে বিক্রমের ওই দুর্ঘটনা। এই বিষণ্ণতার দিনগুলির মধ্যেই হঠাৎ দেখা হয়ে গেল মঞ্জিলের সঙ্গে। আরাধ্যা জানতো যে মঞ্জিলও তাকে চাইতো। মঞ্জিল তখন বেশ তন্ময় হয়ে ইংরেজি ফিকশনের র্যাকগুলোয় ডুবেছিল।
হঠাৎ মহিলার কণ্ঠে নিজের নাম শুনে দেখে এ তো আরাধ্যা। মঞ্জিল ব্যক্তিগতভাবে বেশ শান্ত স্বভাবের, ব্যবহারটিও তার বেশ মধুর। তার গায়ের রংটা শ্যামলা হলেও উজ্জ্বল ভাষা ভাষা দুটো চোখ তার বুদ্ধিমত্তার নমুনা প্রকাশ করে। আরাধ্যাকে দেখে তারও বেশ চমক লাগে। বুকের কোথাও একটা চিনচিনি শব্দও শুনতে পায়। কিন্তু স্বভাবশান্ত ছেলেটির মুখ ফুটে উঠল শুধু একটি সুন্দর হাসি। আর সেই হাসিটুকু নিয়েই সে বলল, সে কি আরাধ্যা বসু, থুড়ি আরাধ্যা সেনকে এক জীবনে কি ভোলা সম্ভব? ফ্ল্যাটারিং। এখানে না না, ওটা আমি রপ্ত করতে পারিনি। আচ্ছা, ও কথা থাক, কিন্তু তুমি এ সময়? এই বাজারটার নাম নিউ মার্কেট। এখানে যে কেউ যখন তখন আসতে পারে। তা পারে বই কি, তবে তোমার সালারহাট ছেড়ে এখানে চিন্তা করতে পারছি না ঠিক, মানে বই কিনতে এসেছো? ওই আর কি, সব সময় তো আর সুযোগ হয় না। আজ স্টুডিওতে যাওয়ার ছিল না, তাই একটু বইপত্র ঘাঁটা। মানে রসদের দোকানে তল্লাশি? হ্যাঁ, 2 পাতা লিখতে গেলে তো 10 পাতা পড়তেই হয়। আর লাইব্রেরিগুলোতে তো এমনি কারেন্ট বই পাওয়া যায় না। কিন্তু তুমি এখানে কি কিনতে এসেছো বলো তো? নাথিং, জাস্ট টাইম পাস। হঠাৎ পুরনো কাউকে দেখে থমকে যাওয়া। ঠিকই বলেছ, পুরনো সেই দিনের কথা সে কি কখনো ভোলা যায়? কতদিন কলেজ ক্যান্টিনে আমরা একসঙ্গে আড্ডা দিয়েছি। তা তোমার পতিদেবটি কোথায়? তোমার দিকে নজর রাখে নাকি খেলার মাঠ নিয়েই ব্যস্ত? তোমায় কিন্তু বেশ মোরজ লাগছে, একটু বিষণ্ণ। অবশ্য তোমার ব্যক্তিগত ব্যাপারে আমার মাথা ঘামাবার কোনো এখতিয়ার নেই, কিন্তু সেই আরাধ্যাকে পাচ্ছি না বলেই একটু প্রশ্নটা চলে এলো আর কি। কিছু মনে করো না, আই এম সরি। কোনো বই সিলেক্ট করলে? না, তেমন কিছু চোখে পড়ছে না আপাতত। তাহলে চলো। চলো মানে? কোথাও বসি, অনেকক্ষণ তো ঘুরছি, খুব টায়ার্ড লাগছে। একটু চা বা কফি? বেশ তো, চলোই না। লাইট হাউসের সামনেই তো দোকান, ওরা কফি ভালোই বানায়। তা বলো, কোথায় আছো তুমি এখন? কেন, তোমার সামনেই তো আছি। হুম, আমার চোখ অত মিথ্যে দেখে না। বিয়ে করেছো? বিয়ে? বিয়ে করার আবার সময় কোথায়? কেন, কটা সাম্রাজ্য তোমাকে চালাতে হয় শুনি? আমার সাম্রাজ্য তো এখন একটাই, স্টুডিওতে একটা 10x12 বই ঠাসা ঘর, একটা টেবিল চেয়ার, দিস্তে দিস্তে কাগজ আর খানকতক পেন। এটাই আমার সাম্রাজ্য বলতে পারো। বের হই সকাল 9টায়, বাড়ি ফিরি কখন নিজেই জানি না। তুমি সবটা ঠিক বললে না। হ্যাঁ, তোমার কাজের চাপ আছে এটা মানি। স্ক্রিপ্ট রাইটার হিসেবে তোমার বেশ নামও হয়েছে এটাও জানি। তোমার কয়েকটা সিরিয়াল আমি দেখেওছি। কিন্তু তোমার বিয়ে না করার কারণ তুমি যেটা বললে সেটা মানতে পারছি না। কেন? ওই যে একটু আগে বললে পুরনো সেই দিনের কথা, সে কি ভোলা যায়? রহস্যটা তো এখানেই। দেখো, আমি নিজে রহস্য কাহিনীর লেখক, তুমি আমায় রহস্য দেখাচ্ছ? শোনাচ্ছি মশাই, তোমার চোখে যে আরেকটা মুখ আটকে আছে, রহস্যটা তুমি না ভাঙলে আমি বুঝতে পারি। দেখো, হৃদয় খুঁড়ে বেদনা বাড়াতে যে চাই না আরাধ্যা, সে তো তুমি বুঝতেই পারছো। এই তো বেশ আছি সব ভুলে, হাজার চরিত্রের মার প্যাছে নিজেকে ডুবিয়ে রাখি, আর কি চাই? বুঝেছি। আর কে আছেন তোমার? কেউ না, বাবা মা বেশ কিছুদিন আগেই চলে গেছেন। দিনের শেষে বাড়ি ফিরে 2টো পেগ নিয়ে বসে পড়ি, তখন নানা চরিত্ররা মাথার মধ্যে ভিড় করে। পরের দিন কাকে কোথায় নিয়ে যাব, কার মুখে কি ডায়লগ দেব, ভাবতে ভাবতেই গ্লাস শেষ। তারপর পাঞ্জাবির দোকানের অর্ডারি খাবার, ব্যাস খাওয়া দাওয়া, খাও দাও, ঘুমাও, এই তো জীবন। এর মধ্যে ঠিক শোবার আগে আরাধ্যা কখনোই উকি দেয় না? নাকি অন্য কেউ? যে কোনো একজন নিশ্চয়ই তো উকি দেয়। একটা মেয়ে না থাকলে কখনো ভালো লেখা আসে নাকি? সে কে বলবে না? কি লাভ আরাধ্যা তার নাম জেনে? বলবে না? বলতে চাই না। কিন্তু আমি জানি। আরাধ্যা, তোমার স্বামী আছে, বিক্রম সেন।
মস্ত খেলোয়াড়। তোমার কাছে মঞ্জিল রায় আজ পোড়া তুবড়ির খোল মাত্র। ওটাকে আবর্জনা স্তূপেই রেখে দাও। এবার চলো। আমি হেরে গেছি মঞ্জিল, একেবারে হেরে গেছি। ঘরটা আমার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। কেন? একদিন আমার বাড়িতে আসবে। অবশ্য তোমার তো সময় নেই, কিন্তু আমার এককালের বন্ধুকে যে আমার অনেক কিছু বলার আছে। কিন্তু তোমার স্বামী? তোমার সঙ্গে আলাপ আছে? না তো। কবে আসবে বলো তো? আমি তো তোমার বাড়ি চিনি না। একটু ফোন করে আসবে। আসবে তো? আমি কিছুটা বুঝতে পারছি তুমি ভালো নেই। ওকে, ফাইন, আমি আসবো, নিশ্চয়ই আসবো। হ্যালো। হ্যাঁ মঞ্জিল, বলো। কি করে বুঝলে এটা আমার ফোন? আমার ইনটিউশন বলে দিল এ তুমি ছাড়া আর কেউ নয়। হুম, আমি আসছি। কোনো অসুবিধা নেই তো? কিসের অসুবিধে? আমি তো বাড়িতে একাই থাকি। একটা কাজের মেয়ে আছে, কাজকর্ম সেরে 6টা 6:30টার মধ্যেই চলে যায়। তুমি কি এক্ষুনি বের হচ্ছ? হ্যাঁ। শিয়ালদা থেকে 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে। স্টেশনে এসে সাইকেল রিক্সা নেবে, বলবে নিরিবিলি বাংলো। একেবারে আমার বাংলোর সামনেই দাঁড় করিয়ে দেবে। 5:30টার মধ্যেই মঞ্জিল পৌঁছে গেল। আজও পড়েছে সবুজ সিল্কের ঝুল পাঞ্জাবি আর চোস্তা, কাঁধে একটা ব্যাগ। কালো সরু ফ্রেমের চশমার নিচে ওর চোখ দুটো যেন আজ আরও বেশি ব্রাইট মনে হচ্ছিল। দুম করে মঞ্জিলের হাত দুটো ধরে আরাধ্যা বলল, এসো। এই এসো কথাটা বলার মধ্যে যে কতটা আন্তরিকতা রয়েছে সেটা মঞ্জিলের বুঝতে একটুও দেরি হলো না। অনুভূতিটা চেপে ও ভেতরে চলে এলো। ঘরটা বেশ বড় মাপের ঘর। মঞ্জিল চারিদিকে তাকিয়ে দেখছিল। আধুনিক সাজে সাজানো ধনী গৃহিণীর পার্লার, সেগুন কাঠের দেওয়াল, মাথার ওপর কাঠের সিলিং, 3 পিন সোফা সেট আর মধ্যিখানে গ্লাস টপ সেন্টার টেবিল। বিক্রমের খেলোয়াড় জীবনের কয়েকটা ছবিও টাঙানো রয়েছে। পেছনের দিকে একটা মস্ত জানালা। এখন অবশ্য পর্দা টাঙানো, ঘরের সঙ্গে ম্যাচিং পর্দা। পেছনে আরও ঘর আছে সেটা আন্দাজ করা যায়। সিলিং থেকে একটা ঝাড় লণ্ঠন ঝুলছে, অবশ্যই ইলেকট্রিক বাল্ব লাগানো। দুদিকে দুটো পাখা, সেগুলো এখন চলছে না। কি খাবে বলো? নিশ্চয়ই ড্রিঙ্কসে আপত্তি নেই। ঘরের একদিকে বিশাল কার্ডবোর্ডে সাজানো মদের সরঞ্জাম। আরাধ্যা নিজে গিয়েই সব ব্যবস্থা করে দুজনের দুটো গ্লাস, ড্রিঙ্কের বটল আর আইস কিউব নিয়ে এলো, সঙ্গে স্ন্যাক্স অ্যান্ড কাজু। তারপর দুজন বসলো দুজনের মুখোমুখি। হঠাৎই বাইরে কিছু শব্দ হলো। আরাধ্যা উঠে গিয়ে দরজা খুলে দেখে যে কেউই নেই। রেলিং ঘেরা বারান্দা শুনশান। মনের ভুল ভেবে আরাধ্যা ফিরে এসে মঞ্জিলের সামনে বসে। কেউ এসেছিল নাকি? না, আমাদের এই বাংলোটা চারদিক বাগান দিয়ে ঘেরা। চট করে কেউ আসে না। আমি ভেবেছিলাম বিক্রম এসেছে। ও অবশ্য কলিং বেলটা না দিয়েই চলে আসে। অবশ্য ওর কোনো ফেরার ঠিকও থাকে না। ক্লাসে চুমুক দিতে দিতে মঞ্জিল জিজ্ঞাসা করে, কিছু মনে করো না আরাধ্যা, আমার কানে একটা খবর এলো বিক্রম সম্বন্ধে। পাছে তুমি কিছু মনে না করো তাই জিজ্ঞেস করতে একটু সংকোচ হচ্ছে। আমি জানি মঞ্জিল তুমি কি জিজ্ঞাসা করবে। সব কথা বলার জন্যই তো তোমাকে এখানে আসতে বললাম। তুমি জানো আমি কত একা হয়ে গেছি। বিক্রমের তাৎক্ষণিক শো বিজনেসে আমি মোহিত হয়ে ওর প্রেমে পড়ে গিয়েছিলাম। দুবার কিছু না ভেবে আমি ওকে বিয়ে করে ফেলেছিলাম, কিন্তু কিন্তু কি আরাধ্যা? দুর্ভাগ্য যে কোনো মানুষের জীবনেই আসতে পারে। দুর্ঘটনা তো আর জানিয়ে আসে না। ক্রিকেট মাঠে রান দিতে গিয়ে ও ছিটকে পড়ে যায়। ওর মালাই চাকি ভেঙে যায়। ডাক্তাররা ট্রান্সপ্ল্যান্ট করার কথা ভেবেছিলেন। খরচও অনেক হতো। খরচ করার জন্য আমি প্রস্তুত ছিলাম, কিন্তু তার জন্য ওকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হতো। ভবিষ্যতে ফের মাঠে ফিরতে পারবে কিনা বা আগের ফর্মে ফিরে পাবে কিনা এইসব ভাবতে ভাবতেও ফার্স্ট্রেটেড হয়ে পড়ল। চিরদিনই ওর ওই পয়সার ওপর একটা ক্রেজিনেস ছিল। অনেক টাকা, অনেক নাম। এইসব করতে করতেই ও ক্রমশ দুটো জিনিসের দাস হয়ে পড়ল, নেশা আর জুয়া, মানে ম্যাচ ফিক্সিং। ও জেনেই গিয়েছিল খেলার জগতে ও আর কোনোদিনই ফিরে যেতে পারবে না। ম্যাচ ফিক্সিংয়ে ধরা পড়ে এখনো টোটালি সাসপেন্ডেড। তাহলে এখন রেগুলার আমার সঙ্গে মনোমালিন্য, অযথা টাকা চাওয়া। আমি ওকে বলেছিলাম খেলোয়াড় হবার স্বপ্ন তুমি ভুলে যাও,
যদি ব্যবসা করতে চাও আমি তোমাকে আমার বাবার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছি, উনি তোমাকে হেল্প করবেন। এটা তো খুব ভালো প্রস্তাব। না, ওর কাছে নাকি এটা সম্মান নষ্ট হওয়ার ব্যাপার, অথচ জুয়ার টাকা নষ্ট করতে ওর মানে লাগে না। ছেড়ে দাও আমার কথা। মঞ্জিল বুঝতে পারছিল যে আরাধ্যার মানসিকতা, ও নিজে এক ধনী পরিবারের মেয়ে। এমনকি মঞ্জিল এটাও জানে যে এই বাংলো বাড়িটা ওর ঠাকুরদা ওকে দানপত্র করে দিয়েছে। তাছাড়া বিস্তর টাকা করিও ও পেয়েছে ঠাকুরদার কাছ থেকে। এছাড়াও বাবার একমাত্র মেয়ে, বাবার মৃত্যুর পর সব তো ওরই হবে। মঞ্জিল বুঝতে পারে যে ও ক্রমশ ওর স্বামীর কাছ থেকে মানসিক ব্যবধান তৈরি করে ফেলেছে। হঠাৎই পরিবেশটাকে লঘু করবার জন্যই আরাধ্যা জিজ্ঞাসা করল, আচ্ছা মঞ্জিল, তুমি এই পর্যন্ত জীবনে কটা খুন করেছো? আমি খুন করেছি? তাও কটা? মানে এসব কি বলছো তুমি আরাধ্যা? বারে, তুমি তো সিরিয়ালে ক্রাইম থ্রিলার লেখো এবং সেগুলো খুবই ইন্টারেস্টিং হয়। তোমার সিরিয়ালের টিআরপি তো বেশ আই। তো তাই জন্যই তো জিজ্ঞাসা করছি, অনেকগুলোই তো সিরিয়ালে পরপর করে যাচ্ছ, তা মোট কজনকে খুন করেছো? আরে ধুস, আরে ওগুলো তো সব নকল খুন, গল্পের জন্য খুন। বেশ তো, গল্পই হোক আর যাই হোক, কতগুলো? কতই বার হবে, ওই 52-53টা। এখন যেটা চলছে সেটা একটা সাইকো পেশেন্টকে নিয়ে। সে কেন খুন করছে, কী জন্য করছে, তা সে নিজেও জানে না। কোনো সুন্দরী মেয়ে দেখলেই তাকে খুন করার নেশা তাকে পেয়ে বসে। স্যাডিস্ট টাইপ আর কি। এ পর্যন্ত একাই 25টা মেয়েকে খুন করেছে, অথচ পুলিশ কিছুতেই লোকটার নাগাল পাচ্ছে না। আচ্ছা, লোকটা কিভাবে খুন করতো? তার কোনো ঠিক নেই। কখনো বাথটবে মেয়েটি স্নান করছে, তার অজান্তেই কখন যেন সেই টবের জলটাই ইলেকট্রিফাই করে রেখেছে। মেয়েটি যেই জলে নামবে ব্যাস। আবার কখনো 22 তলার ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে, কখনো ক্লোজ রেঞ্জ থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক শট, কখনো স্ট্যাঙ্গুলেশন, আবার কখনো নার্ভে এমটি সিরিঞ্জ পুশ করে দেওয়া। আমরা খাতায় কলমে কাজ করি। আমার দর্শক কতটা নিতে পারছে তার ওপর, আর টিআরপি কতটা উঠছে না উঠছে সেটা। আর সপ্তাহ শেষে সলিড একটা চেক হাতে পাওয়া। কেন, তোমার কি কাউকে আবার রিয়েল লাইফে খুন করতে ইচ্ছা হচ্ছে নাকি? আমায় তুমি যতটুকু চিনেছ, তাতে কি তোমার মনে হয় যে আমি স্যাডিস্টের দলে পড়ে যেতে পারি? না বাবা, ওগুলো গল্পের বই বা সিরিয়ালেই দেখতে ভালো লাগে, নট ইন রিয়েল লাইফ। খুন ব্যাপারটা শুনলেই হাত পা কাঁপে। ছাড়ো ওসব কথা, তোমায় আর একটা দিই? না থাক, আমায় আবার অনেকটা ফিরতে হবে। ভেবেছিলাম তোমার বিক্রমের সঙ্গে আজই আলাপটা সেরে নেব, হলো না। ঠিক আছে। আচ্ছা, ও কি ফোন করেছিল তোমায়? বিক্রম খুব জেলাস। অন্য কারোর সঙ্গে একটা ঘরে বসে কথা বলতে দেখলে ব্যাপারটা একদম সোজাভাবে নেবে না। জেলাসি? তার মানে ও তোমাকে এখনো খুব ভালোবাসে? হ্যাঁ, ও ভালোবাসে আমার অর্থ। আর তুমিও তো ওকে ভালোবেসে বিয়ে করেছিলে। হিন্দু ঘরের মেয়ে বলেই সর্বদাই পতিব্রতা স্ত্রী হয়ে থাকতে হবে নাকি? একটা মেয়ে বিয়ের পর স্বাধীনভাবে চলতে ফিরতে পারবে না, তার কোনো পুরুষ বন্ধু থাকবে না, তার সঙ্গে সুখ দুঃখের কথা বলতে পারবে না। ভালোবাসা বলতে আমি অন্য কিছু ভাবি, সংকীর্ণ মানসিকতা নয়। হয়তো মনের কোণে ওর জন্য ভালোবাসাটা আজও আছে, কিন্তু তানপুরার তারটা হঠাৎ ছিঁড়ে গেলে যেমন সুরটা কেটে যায়, তেমনি তেমনি অনেক কিছু কেমন যেন ছানা কাটা হয়ে গেছে। আমি তো ওর কাছ থেকে আরও সহানুভূতি আশা করেছিলাম। আমিও তো চেয়েছিলাম ওর সমব্যথী হয়ে ওর পাশে থাকতে। ও যদি ওর ইগো ছেড়ে আমার বাবার সঙ্গে ব্যবসায় আসতো, দেখতে সেই ব্যবসায় আমি ওর সঙ্গী হয়ে উঠেছিলাম। বাট অল ইন ভেইন। আসলে আমি ওকে ঠিক বুঝতে পারছি না। কি? একটা জিনিস আমি বুঝতে পারি, আমাকে নয়, ওর লক্ষ্য অন্য কিছুতে। সেটা টাকাও হতে পারে বা অন্য কিছু। সে কিছুটা কি এটাই, সেটা আমাকে জানতে হবে। বিক্রম আমায় ভাবাচ্ছে, ওকে আমার কিছু প্রশ্ন করার আছে। কিছুদিন ধরে একটা প্রশ্ন আমার মাথায় উকি দিচ্ছে। কি? কলেজ লাইফে তুমি তো আমায় ভালোবাসতে, তাই না? মিথ্যে বলো না, আজও বাসো। ভুল বললাম? কলেজ জীবনে সম্ভবত তোমায় একটা চিঠি লিখেছিলাম। হ্যাঁ, তুমি আমাকে একটাই চিঠি দিয়েছিলে, যেটাকে আমি খুব যত্নে আর গোপনে রেখেছিলাম। তাই এক চিঠিতেই তোমার কাব্যিক ভাষায় তুমি তোমার মনটাকে উজাড় করে দিয়েছিলে আমার কাছে। চিঠিটা কেন জানি না আমি কিছুতে নষ্ট করতে পারিনি। তারপর?
সেই চিঠিটা আমি খুঁজে পাচ্ছি না, কোথায় গেল? ওটা কি বিক্রমের হাতে পড়েছে? ও ছাড়া তো এই বাড়িতে আর কেউ নেই। যে কাজের মেয়েটা আসে সে কখনোই আমার পার্সোনাল প্লেসে নিশ্চয়ই হাত দেবে না। তার অর্থ তুমি শিওর চিঠিটা বিক্রমের হাতেই পড়েছে। কিন্তু ওই চিঠিতে যে আমি তোমায় 100% প্রেম উজাড় করে দিয়েছিলে। এ কি বলছো? ছি ছি, বিক্রম আর তোমার মধ্যে একটা ভুল বোঝাবুঝি শুরু হয়েছিল নিশ্চয়ই। একটু মনে করে দেখো না, চিঠিটা কোথায় রেখেছিলে? আমার হ্যান্ডব্যাগের ভেতরে একটা চোরা পকেটে, তাও সেটা ছিল কয়েনের ছোট্ট ব্যাগে। তার মানে ইউ আর শিওর দ্যাট বিক্রমই কাজটা করেছে? ঠিক জানি না, তবে মজার কথা কি জানো, দিন 10 আগে আমাদের লেটার বক্সে একটা কভার্ড খাম আসে আমার নামে। খুলে দেখি একটা চিঠি। কি লেখা ছিল জানো? কি লেখা ছিল, আপনার গোপন প্রেমিকের রোম্যান্স ঠাসা চিঠি বর্তমানে আমার হাতে। যদি এটা ফেরত পেতে ইচ্ছুক হন, অর্থাৎ আপনার স্বামীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চান, তাহলে 50,000 টাকা 500 টাকার নোটে ব্যাংক থেকে তুলে আনবেন। টাকাটা কুরিয়ার মারফত একটি প্যাকেটে ভরে নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দেবেন। আর সেই নিয়ে যদি থানা পুলিশ করার চেষ্টা করেন, তাহলে বাধ্য হব আপনার স্বামীর কাছে চিঠিটা পৌঁছে দিতে। আরে, এটা তো আমার একটা সিরিয়ালের প্লট তৈরি করে দেবে মনে হচ্ছে। মঞ্জিল, তুমি একটু সিরিয়াস হতে পারো না? এই সরি, বলছি চিঠিটা কি তোমার কাছেই আছে? হ্যাঁ। বলে আরাধ্যা পাশের ঘরে চলে গেল। একটু পরে একটা খাম নিয়ে এসে মঞ্জিলের হাতে তুলে দেয়। চিঠিটা দেখে মঞ্জিল বলে, এ তো যে কেউ লিখতে পারে, কম্পিউটারে কম্পোজ করা, বাংলা ফন্টে। এবার দেখো নেক্সট চিঠিটা। নেক্সট মানে? পরে আরও একটা চিঠি এসেছে, কম্পিউটারে লেখা। কি লিখেছে? লিখেছে, প্রদত্ত ঠিকানায় করিম শেখের নামে টাকাটা পাঠাতে হবে। করিম শেখ টাকাটা হাতে পাবার পরই আপনার হারানো চিঠি ফেরত পাবেন। নিশ্চয়ই তুমি টাকাটা পাঠিয়েছিলে, হ্যাঁ। এবং যথারীতি চিঠিটা ফেরতও আসেনি, কি তাই তো? ইয়েস, আমি তখনই সেই কুরিয়ার অফিসে খবর নিই। অফিস জানায় তারা যথারীতি পৌঁছে দিয়েছে এবং করিম শেখ টাকাটা সই করে নিয়েও নিয়েছে। রসিদে করিম শেখের সইও আছে। আর ইউ শিওর বিক্রম এই চিঠিটার ব্যাপারে কিছু জানে? মানে ওকে কিছু জিজ্ঞাসা করনি? কি হবে জিজ্ঞাসা করে? এ যদি ওর কাজ হয় তাহলে ও কখনোই স্বীকার করবে না, এবং তাতে তিক্ততা আরও বাড়বে। আরও একটা ব্যাপার আমি খোঁজ করেছি। যে ঠিকানায় করিম শেখের কাছে টাকাটা পাঠানোর কথা ছিল, করিম শেখের দস্তখত থাকলেও সেই ঠিকানায় করিম শেখ বলে কারোর অস্তিত্বই নেই। অর্থাৎ এটা একটা ব্লক মেইলিং, নাকি অন্য কোনো চাল? কি হতে পারে? বিক্রম কি এটা করতে পারে? আই এম ভেরি কনফিউজড। বিক্রম যদি সরাসরি আমার কাছে 50,000 টাকা চাইতো, আমি স্বেচ্ছাই দিয়ে দিতাম। যখনই ছোটোখাটো বা প্রয়োজন হয় আমি তো মিটিয়ে দিই, তবে কেন এই জোরজবৃত্তি? মঞ্জিলের ঠোঁটের কোণে হাসি ফোটে। অর্থ মানুষকে কতটা নিচে নামিয়ে আনতে পারে এই মেয়েটা হয়তো সে খবর রাখে না। অর্থের জন্য স্বামী স্ত্রীকে খুন করে, ছেলে মাকে খুন করে। অর্থের জন্য সারা পৃথিবীতে কত জঘন্য ঘটনা ঘটে চলেছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। কি ভাবছো মঞ্জিল? ভাবছি বিক্রম কি আমাকে চেনে? জানি না। তাছাড়া তোমরা তো দুটো আলাদা আলাদা কলেজে পড়তে। অবশ্য ও তোমার চেয়ে সামান্য জুনিয়র ছিল বোধহয়। তুমি যখন এমএ পাস করে গেছো, ও তখন গ্র্যাজুয়েশনে রগড়াচ্ছে, সেটাও শেষ করতে পারেনি, ওই খেলাধুলোর জন্যই। তবে বিক্রমের মধ্যে কিছুদিন যাবৎ একটা পরিবর্তন আমার চোখে পড়েছে। আজকাল আর বাড়ি ফিরে মাতলামি করে না। ওর খেলোয়াড় জীবনের কাপ, মেডেল, ট্রফিগুলো নাড়াচাড়া করে, ধুলো ঝেড়ে পরিষ্কার করে। এমনকি পুরনো কিছু ব্যাট হাতে নিয়ে চুপচাপ বসে থাকে অনেকক্ষণ। ব্যাটগুলোর গায়ে হাত বোলায়, আর বেরোবার সময় বাই বলে বেরোয়। কোনো কোনো দিন বাড়ি ফিরে আদরের মাত্রাটাও বাড়িয়ে দেয়, যেটা কিছুদিন আগে বোধহয় ভুলেই গিয়েছিল, অথবা ইচ্ছে করেই কাছে আসতো না। একটু পরেই অন্যমনস্ক সুরে আরাধ্যা বলে ফেলল, নাকি কিছু একটা ঝড়ের পূর্বাভাস। মঞ্জিল কিছু একটা বলতে চাচ্ছিল। হঠাৎ একটা ক্লিক শব্দে দুজনেই মুখ ঘোরালো বাইরের দরজার দিকে। নিজের চাবি দিয়ে দরজা খুলে বিক্রম ঘরে ঢুকছে। মঞ্জিল দেখল প্রায় 6 ফুটের মতো সুন্দর আর সুঠাম স্বাস্থ্যের এক যুবক। গায়ের রংটাও বেশ চকচকে, এক কথায় রোম্যান্টিক চেহারা।
হাতে একটা ওয়াকিং স্টিক, সামান্য খুঁড়িয়ে হাঁটছে। ওদের দুজনকে একসঙ্গে বসে থাকতে দেখে হাই বলে বিক্রম শোয়ার ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ আরাধ্যাই ডাকলো। বিক্রম। ফিরে এসে বেশ মোলায়েম কণ্ঠে বিক্রম বলল, কিছু বলবে আরাধ্যা? বসো না, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। তারপর মঞ্জিলের দিকে ফিরে বলল, হি ইজ বিক্রম সেন, মাই হাজব্যান্ড। আর বিক্রম, ইনি আমার কলেজের জীবনের বন্ধু মঞ্জিল বসু। হাই বলে দুজনেই করমর্দন করে। তারপর আরাধ্যাকে বলে, এর কথা তুমি আমায় আগে বলনি তো। কি বলবো, কতদিন পর ওর সঙ্গে সেদিন নিউ মার্কেটে দেখা, অনেক করে আসতে বলেছিলাম, তাই এসছে। বিক্রম একবার অর্থপূর্ণ দৃষ্টিতে মঞ্জিলের দিকে তাকিয়ে বলল, মঞ্জিলবাবু, আপনি আছেন কোথায়? মানে নিবাস? উলুবেরিয়া, তবে কলকাতায় আমার প্রতিদিনই আসতে হয়, টালিগঞ্জের একটা স্টুডিওতে। কেন, আপনি কি ছবিতে অভিনয় করেন? না, যারা অভিনয় করেন তারা ক্যামেরার সামনে কি করবেন বা বলবেন সেই যোগানটা আমাকেই দিতে হয়। আমি একজন স্টোরি অ্যান্ড স্ক্রিপ্ট রাইটার। আপনি তো এককালে ভালো ক্রিকেট খেলতেন, তাই না? সে সব চোখের বুকে গেছে। একটা অ্যাক্সিডেন্ট, ওটা আপনার বন্ধুর মুখ থেকেই জেনে নেবেন। ও আরাধ্যা, আরেকটা কথা, আই এম সরি। আবার সরি বলার কি হলো? আমার এক টেনিস প্লেয়ার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, আমারই মতো। একটা বাইক অ্যাক্সিডেন্টে ওর ডান হাতটা অ্যামসিউট করতে হয়। অভাগার সঙ্গে অভাগারই দেখা হয়। হাঁটাচলা করতে পারলেও টেনিসটা শেষ। নকল হাত দিয়ে আর যাই হোক র্যাকেট চালানো সম্ভব নয়। তবে টেনিস শেষ হলেও ও কিন্তু হাল ছাড়েনি। কম্পিউটারটা বেশ ভালো রপ্ত করেছে। কিবোর্ড চালাতে নকল হাতে অসুবিধা হয় না। ব্যাঙ্গালুরুতে একটা ভালো চাকরি নিয়ে ওখানেই সেটেলড। কদিন বাদেই ফিরে যাবে, কিন্তু একটা প্রবলেম অ্যারাইজ করেছে। কাল একটা গেট টুগেদার ইনভাইট করেছে ও, অথচ মানে? কাল মন্দিরে একটা ম্যাজিক শো রয়েছে জুনিয়র সরকারের। আমার পকেটে 2টো টিকিট, যাব কি করে? এতে আর অসুবিধের কি আছে, টিকিট দুটো বিক্রি করে দাও, পরে একদিন যাওয়া যাবে। সে তো যাওয়া যেতেই পারে, তবে আমি একটা অন্য কথা ভাবছিলাম। কি? হঠাৎ বিক্রম এসে মঞ্জিলের পাশে বসে। কাল সন্ধেবেলা আপনি কি করছেন? কি আর করব, কাল তো রবিবার, আমার স্টুডিও পাড়া অফ, বাড়িতে বসে একটু লেখালেখি করব। তাহলে আমি একটা অন্য প্রস্তাব দিচ্ছি। আপনি আর আরাধ্যা তো দীর্ঘদিনের বন্ধু, আপনারা নয় দুজনে মিলে শোটা দেখে আসুন। এটা ধরুন আমার দিক থেকে নতুন বন্ধুর প্রতি অনার। আরাধ্যা জুনিয়র সরকারের ম্যাজিক শো দেখতে খুব ভালোবাসে। আপনি আর না করবেন না, আমার অনুরোধও বলতে পারেন। আজ আর উলুবেড়িয়া যাবার দরকার নেই। আজ আপনি আমাদের অতিথি, রাতে একসঙ্গে ডিনার করব। সারাদিন এখানেই থাকবেন, বিকেলের আগে একটু বেরিয়ে পড়বেন। কেবল ফেরার পথে আরাধ্যাকে ওই শিয়ালদহ থেকে ট্রেনে তুলে দিলেই হবে। কি, পারবেন না? আসলে আমি তো একটা শার্ট প্যান্ট আর একটা পুলোভার চড়িয়ে এসেছি, এইভাবে কি? চিন্তা করবেন না, আমরা ওয়ার্ড্রোব খুলে দেব, যেটা খুশি সেটা পরে বেরিয়ে পড়বেন, ওটা কোনো প্রবলেম নেই। কিন্তু তুমি তো আশা করে আমাদের জন্য টিকিট কেটেছিলে। নো প্রবলেম ডার্লিং, ম্যাজিক শোটা আরও 7 দিন চলবে। আমি পরশুদিন একাই দেখে নেবখন। শেষ পর্যন্ত বিক্রমের প্রস্তাবই বলবৎ রইল। কিছুক্ষণ আগেই মঞ্জিল আর আরাধ্যা বেরিয়ে গেছে। দুজনকেই বেশ খুশি খুশি লাগছিল। বিক্রম ওদের চলে যাওয়াটা দেখতে দেখতে ঠোঁটের কোণে একটু হাসল। একবার হাত ঘড়িটা দেখল। বাংলোয় ও এখন একা। কাজের মেয়েটাও বিকেল বিকেল কাজ ছেড়ে চলে গেছে। এই সময়টার জন্যই বিক্রম অপেক্ষা করছিল। আর দেরি না করে বিক্রম ফোন তুলল, সাবেকি ল্যান্ড ফোন। ইচ্ছে করেই ও মোবাইল ব্যবহার করল না। হ্যালো, মিস্টার ফণি আচার্য বলছেন তো? আপনার তো ঠিক 6টার মধ্যে আসার কথা ছিল। কি বলছেন? মিনিট 5-এর মধ্যে চলে আসবেন? বেশ বেশ, ওই বাংলো নিরিবিলি, চিনতে অসুবিধা হবে না তো? কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে। ওকে ওকে, অল রাইট। ঠিক 7 মিনিটের মধ্যেই ফণি আচার্য এসে ডোরবেল টিপল। বিক্রম গিয়ে দরজা খোলে। আগন্তুক এসে ঘরে ঢোকে। মাঝারি উচ্চতার মাঝারি চেহারা, মাথায় ছোট করে ছাঁটা চুল, ঝুলপির দিকে পাক ধরেছে। তবে দেখলেই মনে হয় যে গায়ে বেশ ভালো রকমই জোর রয়েছে।
ঠোঁটের ওপর একটা মিলিটারি মার্কা পাকানো গোঁফ, গলায় একটা মাফলার, গায়ে টুইডের কোট আর পরনে জিন্স। বিক্রম লোকটিকে একবার আগাগোড়া জরিপ করে নেয়। তার হাতে তখন ওয়াইনের গ্লাস। একটা সোফায় বসতে বসতে বিক্রম বলল, তাহলে আপনিই ফোনই আচার্য। গুড। আর বলছি, ড্রিঙ্কস চলবে তো? ফোনের গলাটায় একটু হাসকি, খুক খুক করে গলাটা সাফ করে বলল, শীতের সন্ধে তা একটু চলতে পারে, কিন্তু আপনি হঠাৎ আমায় ডেকে পাঠালেন কেন? আপনি তো মোটামুটি পুরনো গাড়ি কেনাবেচা করেন। তা করি, তবে এখন সব নতুন নতুন গাড়ি বাজারে চলে এসেছে। ক্রেতারা ইএমআই এর সুযোগ পাচ্ছে, তাই বাজারটা একটু ঠিলে যাচ্ছে। কিন্তু আমার কাছে খবর আছে আপনার সন্ধানে একটি প্রায় ওয়েল কন্ডিশনের গাড়ি আপনার স্টকে আছে। বিক্রমের বাড়িয়ে দেওয়া ওয়াইনের গ্লাসটা হাতে নিতে নিতে ফণী আচার্য বলে, হ্যাঁ, আমার খোঁজে একটা বেশ ভালো মডেলের গাড়ি আছে। খুব বেশি ব্যবহার হয়নি। ভদ্রলোক গাড়িটা কিনেছিলেন ওনার ছেলের জন্য, কিন্তু ছেলেটি সেই দিনই গাড়ি চালাতে চালাতে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় এবং গাড়ির মধ্যেই সিটের ওপর লুটিয়ে পড়ে। ছেলেটির পাশে ড্রাইভার ছিল, সেই ওই গাড়ি নিয়ে হসপিটালে পৌঁছয়, কিন্তু ততক্ষণে সব শেষ। সেই জন্যই ভদ্রলোক আর ও গাড়ি রাখবেন না। 90। একটা অপয়া গাড়ির জন্য 90? আর বেশি হয়ে যাচ্ছে না? এই কুসংস্কার আপনি মানেন নাকি? কুসংস্কারটাকে সামনে না রাখলে দামটা কমবে কি করে মিস্টার ভুবন দাস? ফণী তাকায় বিক্রমের দিকে। ভুরুটা তীর্যক করে বিক্রম বলে, কিছু ভুল বললাম নাকি ভুবন বাবু? শুধু গাড়ি কেনাবেচা নয়, বাড়ির দালালিও আপনি করেন। আরও কিছু করেন যেগুলো আইনের চোখে অপরাধ। এইসব আপনি কি বলছেন মিস্টার বিক্রম সেন? বলতে তো অনেক কিছুই পারি, সেগুলো কি শুনতে ভালো লাগবে? চুরি করতে গিয়ে একবার হাতে না হাতে ধরা পড়ে কয়েক মাস জেল খেটেছেন। আপনি 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 ঠিক কি বলতে চাইছেন মিস্টার সেন? কিছু না, আপনার কিছু গুণগান করছি। যেমন ধরুন, একবার একটা বাচ্চা মেয়ের গলার হার চুরি করতে গিয়ে হাতে না হাতে ধরা পড়ে যান, আর তাতেই এসব কথা শোনানোর জন্যই কি আমায় আমায় এই গোবিন্দপুরে ডেকে এনেছেন? হ্যাঁ, আপনি আপনি আমায় চেনেন চেনেন চিনি বই কি। হ্যাঁ, কে কে কিভাবে কিভাবে? আমি তখন উঠতি ক্রিকেট প্লেয়ার, এ ডিভিশনে সবে খেলেছি। একটা ফ্ল্যাট বাড়ির 3rd ফ্লোরে আমি আমার বাবা একসঙ্গে থাকতাম। সেই বাড়ির নিচের তলায় কেয়ারটেকারের ঘরের পাশে একটা ছোট্ট ঘরে আপনি একাই থাকতেন। তারপর ধরা পড়ার পর আপনার নামটা জেনেছিলাম ভুবন দাস। আমায় রং? মুচকি দিয়ে মিলিটারি গোফের ফাঁকে হাসল ফণী আচার্য। বাংলায় একটা কথা আছে জানেন তো? শেয়ানে শেয়ান চেনে, আর ওই সুর চেনে কচু। হ্যাঁ, আপনি আপনি বিক্রম সেন বিখ্যাত ক্রিকেট প্লেয়ার হবেন এমন একটা অ্যাম্বিশনও ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট, আপনি শেষ, ফিনিশড। কিন্তু আপনার ভেতরের মুখোশটা ধীরে ধীরে খুলে গেল। আপনি স্যার সাসপেন্ডেড হয়েছিলেন কেন? নিশ্চয় মনে আছে। আমি হচ্ছি ছিঁচকে চোর, আর আপনি রাঘব বোয়াল ধরতে গিয়ে পুঁটি মাছটাও ফসকে ফেললেন। আপনার গারদ বাস নির্ঘাত ছিল, নির্ঘাত। কিন্তু ওই যে এই বাংলার যিনি মালকিন, প্রেমের জালে তাকে ফাঁসিয়ে আপনি চাইছেন কিভাবে বউয়ের টাকা আর সম্পত্তি হাতানো যায়। মিস্টার সেন, হ্যাঁ, কিছু কিছু ভুল বললাম নাকি? আপনিও আমার সম্বন্ধে কিছু জেনেই এখানে এসেছেন। কি বাড়িতে থাকতাম কিনা, ও বাড়ির অনেকেরই হাড়ির খবর আমার জানা। ওটা ওটা আমার সেমি প্রফেশন বলতে পারেন। এইসব ওই ধরনী বাজি করেই তো আমার চলে। বিয়ে থা করিনি, একা মানুষ, উদ্বৃত্ততেই আমার চলে যায়। তাই এবার বলুন, আমায় ডেকেছিলেন কেন? গাড়ি কেনা আপনার একটা বাহানা, এটা আমি বুঝতে পেরেছি। অত টাকা আপনার হাতে নেই, ধান্দাটা খুলে বলুন। আপনি ঠিকই ধরেছেন, ধান্দা আছে, একটা বড় ধান্দা। আরাধ্যা ধনী বাপ ঠাকুরদার একমাত্র বংশধর। আমার ঠাঁট ঠমক, আর জৌলুসেও মুগ্ধ হয়ে আমার প্রেমে পড়ে যায়। আরাধ্যাকে বিয়ে করার আমার তেমন কোনো ইচ্ছে ছিল না। ওর মতো অনেক মেয়েই আমার দিকে ঝুঁকত, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট আমার জীবনটাকে পুরো গরমিল করে দিল। অন্য মেয়েরা ঘোড়াকে তখন বাতিল করে দিয়েছে, তখন আরাধ্যায় এগিয়ে এসেছিল।
আমার চিকিৎসার জন্য অনেক টাকাই খরচ করে, কিন্তু মুশকিল কি জানেন ফণীবাবু, আরাধ্যা করুণা করত। সামান্য কিছু টাকার জন্য ওর কাছে আমাকে হাত পাততে হতো। ভেবেছিলাম বিয়েটা করলে হয়তো রাজত্ব আর রাজকন্যা হাতে এসে যাবে, কিন্তু হায় রে আমার ভাগ্য, সব অশ্বডিম্ব। হাজার কৈফিয়ত দিয়ে তবে 10-20 হাজার টাকা বলতে গেলে ভিক্ষের মতো পাওয়া যায়। না না, চলবে না মশাই, করুণ দান নিয়ে বিক্রম সেন বেঁচে থাকতে পারবে না। এতেই এতেই আপনার আত্মসম্মানে চোট লেগে গেল। আরে যে গরু দুধ দেয় তার একটু আধটু চাট তো খেতেই হয় নাকি? একটু আধটু। আরাধ্যা এখন প্রেম করছে, আমার প্রতি মিনিমাম দরদটাও আর নেই। কেন? আমি মদ খাই, বাড়িতে মাতলামি করি, জুয়া খেলি। দূর মশাই, এসব করলে যে কোনো মেয়েই তো রেগে যাবে। আপনি বললেন আর একজনের সঙ্গে যে প্রেম করছে। হ্যাঁ, এটা চলছে অনেক দিন থেকেই। এই তো একটু আগে দুজনে ম্যাজিক শো দেখতে বেরিয়ে গেল। আপনি আপনি এত শিওর হচ্ছেন কিভাবে যে আপনার স্ত্রী প্রেম করছেন? এখন ছেলেমেয়েরা বন্ধুর মতো হয়ে গেছে, জাস্ট লাইক ফ্রেন্ডস। নাবালক, বিয়ে থা করেনি, ওসব আপনার মাথায় ঢুকবে না। আমি বেশ বুঝতে পারি ও আমার হাত থেকে মুক্তি পেতে চাইছে। ওর একটা চিঠি, প্রেমের চিঠি, আমার হাতে এসেছিল। ওই চিঠি দিয়ে আমি ওকে ব্ল্যাকমেল করতে পারি, কিন্তু সে আর কার করার। এক অস্ত্র বারবার ব্যবহার করলে সেটা ভোঁতা হয়ে যায় তো, তাই। আরে ঝেড়ে কাশুন তো মশাই, আপনি আপনি ঠিক কি করতে চাইছেন সেটাই বলুন। ছুঁচো মেরে হাত গন্ধ করতে আমার একদম ভালো লাগছে না। কিছুদিন আগে ওর বাবা মারা গেছে, এখন সব সম্পত্তি আর ব্যবসার মালকিন আরাধ্যা সেন, আর সেই সব কিছু আমার চাই। ওহ, আপনি ঠিক কি করতে চাইছেন একটু খুলে বলবেন? আমার ধারণা আমার কাছে ডিভোর্স চাইবে, কিন্তু সেটা তো দেওয়া যায় না। তাহলে? ওরা কিছু করার আগেই আরাধ্যাকে পৃথিবী থেকে চলে যেতে হবে, সর্বনাশ! ইউ মিন মার্ডার? এবং কাজটা এমনভাবে করতে হবে যাতে আমি সম্পূর্ণ পিকচারের বাইরে থাকতে পারি। কিন্তু কিন্তু মশাই, মানে এইসব আপনি আমায় আমায় শোনাচ্ছেন কেন? কারণ কাজটা যে আপনাকেই করতে হবে। হোয়াট? হ্যাঁ, না 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 না, ছোটখাটো চুরি ছাঁচড়ামি আমি 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 করি বটে, বাট আই অ্যাম নট আ সুপারি কিলার। না 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 না, ওসব খুন খারাপি আমার দ্বারা হবে না, একদম হবে না। মিস্টার, কাজটা যে আপনাকেই করতে হবে, কারণ আপনি যেসব কিছু জেনে ফেলেছেন, আর না করলে আমার একটা বুলেট আপনার পক্ষে এনাফ। আর কাজটা করে দিলেই 50,000 ক্যাশ। নাও ইটস আপ টু ইউ মিস্টার। মাইরি নাকি? হ্যাঁ, একটা মেয়ের জীবনের দাম 50,000 টাকা? বল ধরিবাজ লোক আছেন তো আপনি। এই হচ্ছে আনকোরা মালেদের দোষ। আগে সবটা শুনুন। খুনটা করার সঙ্গে সঙ্গে পাচ্ছেন 50,000, তারপর সম্পত্তি হাতে এলেই আমাদের 4.5 lakhs। আমি তো আনকোরা, তাই বলে আপনার ওই ধুনকি চাল আমি বুঝতে পারবো না এমন কেটেলে আমায় মনে হয় নাকি? হ্যাঁ, আরে আপনার তো পকেটে ছুঁচোয় ডন মারছে, দেবেন কোথা থেকে? আমি কি না ভেবে কাজ করতে নামছি নাকি? সব ব্যবস্থা আমার করা আছে। ওই যে সামনের ওই দেরাজটা আছে না, ওটা সেকেন্ড ড্রয়ারে আছে ক্যাশ 50,000। চাইলে এখনই দেখে নিতে পারেন। বাকিটা মৃত স্ত্রীর সব সম্পত্তির মালিক হয়ে তার জীবিত স্বামী, আর সম্পত্তি আমার হাতে এলেই। ধ্যাৎ মশাই, ধার বাকিতে সব কাজ হয় নাকি? হ্যাঁ, কখনো হয়? তাছাড়া এইসব ফাঁসুরে কাজে আমি নেই। একটু মাথাটা ঠান্ডা করুন, বুঝলেন? মন দিয়ে আমার প্ল্যানটা শুনুন। কাজটা খুবই সহজ। আগামী পরশু সন্ধেবেলা আমি বাড়ি থাকবো না। ওই সময় আমার স্ত্রী একাই বাড়িতে থাকবেন। আর আপনার বাড়ির ওই কাজের মেয়েটা? এখন শীতকাল, 4-4:30 মধ্যে বাড়ি ফিরে যায় ও। সাধারণত আমার স্ত্রী বাড়িতে একা থাকলে টিভি সিরিয়াল দেখেই কাটিয়ে দেয়। কিন্তু আপনার গেট তো লক করা থাকবে, আপনার রুমে ঢুকবো কেমন করে? আমাদের রুমের সামনের বারান্দা ঘেরা একটা দালান রয়েছে, ওখানে একেবারে রাস্তার লাগোয়া গেট আছে। ওটাই অবশ্য একমাত্র রাত ছাড়া চাবি পড়ে না। কিন্তু এই যে আপনি ঘরে ঢুকলেন, আপনাকে ঢুকতে হবে সামনের দরজা দিয়ে। ওটি অটোমেটিক লক সিস্টেমের করা আছে। আমি যখনই বাইরে যাই লক খুলে বাইরে যাই, কিন্তু বাইরে থেকেই লক করে দিই। কিন্তু ভেতরে যিনি থাকবেন তাকেও লক খুলে বাইরে যেতে হবে, অর্থাৎ চাবি থাকলে লকটা দুদিক থেকেই খোলা যায়। এবার চলুন আপনাকে ঘরের বাইরেটা দেখাই। দেখছেন তো, একটা টানা বারান্দা, এবং বারান্দার মেঝেতে কার্পেট পাতা। ম্যাট কার্পেট? হ্যাঁ, বেশ দামি ম্যাট কার্পেট, আমার স্ত্রীর পছন্দ।
বড়লোকের স্টাইল বলতে পারেন। এবার একটু মন দিয়ে শুনুন। আমি আমার স্ত্রীর চাবিটা আগে থেকে সরিয়ে রাখবো। তারপর বিকেলের আগেই আমি বেরিয়ে যাব আর ঘরের দরজা বাইরে থেকে লক করে দেবো। এরপর আমার স্ত্রীর চাবিটা আমি এই রুম থেকে বেরিয়ে ঠিক কার্পেটের নিচে রেখে দিয়ে চলে যাব। নিশ্চয় বাইরে থেকে দরজা খোলার আর কোনো অসুবিধা থাকবে না আপনার জন্য। তবে দরজাটা খুব আস্তে করে খুলবেন, আওয়াজ হতে পারে। এরপর কাজ মিটে যাওয়ার সময় দরজাটা টেনে দেবেন, তাহলেই লক হয়ে যাবে। কিন্তু যাবার আগে চাবিটা আগের মতোই কার্পেটের নিচে রেখে দিয়ে যাবেন, নইলে পরে অনেক ঝামেলা হতে পারে। কিন্তু মানে কাজটা তো প্রচুর ঝামেলার। আরে কেউ এসে পড়লে তারপর? কেউ আসবে না, এই জায়গাটা খুব নির্জন, আর কেউ কারোর ব্যাপারে মাথা খাওয়ায় না। তাছাড়া আমার স্ত্রী, বললাম না, ওই সিরিয়াল অ্যাডিক্টেড। উনি নিজেও চান না ওই সময় কেউ ওকে বিরক্ত করুক। তারপর? ঘরে ঢোকার পর আপনি গিয়ে লুকিয়ে পড়বেন। ওই যে জানলার সামনে লম্বা পর্দা ঝুলছে, ওটার পেছনে গিয়ে লুকিয়ে থাকবেন। ওদিন আপনি এখানে আসবেন 8টা বাজতে ঠিক 10 মিনিট আগে। দরজা খুলে ঘরে এসে পর্দার পিছনে লুকোবার জন্য আমি আরও মিনিট 3 সময় দিলাম। আশা করি তাতেই হয়ে যাবে। ওহ ওহ, সব 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 গুলিয়ে যাচ্ছে। তারপর? মন দিয়ে শুনুন। আমি গ্রাউন্ড লাইনে ফোন করব 8:10 ফোনের আওয়াজ শুনে আমার স্ত্রী ওর ঘর থেকে এ ঘরে চলে আসবেন। এবার দেখুন ফোনের অবস্থানটা। ওটা রাখা আছে জানলার কাছে, যে বড় রিডিং টেবিল আর সামনের দিকে। অর্থাৎ ফোন রিসিভ করতে গেলে ওনাকে টেবিলের পাশে আসতে হবে, মানে পর্দার দিকে। ওনাকে ফোনে কথা বলতে হবে পর্দাকে পিছনে রেখে। উনি ফোন তুলবেন, আমি কিন্তু ওপাশ থেকে কোনো শব্দই করব না। উনি কয়েকবার হ্যালো হ্যালো করবেন, আর ঠিক তখনই আপনার এই মাফলার দিয়ে পেঁচিয়ে মারবেন হ্যাচকা টান। তারপর নিস্তেজ না হওয়া পর্যন্ত ধরে থাকবেন। আপনার আর কোনো অস্ত্র নেই, এই মাফলারই আপনার মার্ডার ওয়েপন। ক্লিয়ার? কিন্তু কিন্তু আমি আমি বেরোবো কি করে? সামনে দিয়ে যাওয়ার কোনো রিস্ক নেবেন না। পর্দার পিছনে শার্সির একটা পাল্লা আমি খুলে রেখে যাব। এখন শীতকাল, আমার স্ত্রী কখনোই শার্সির পর্দা খুলে রাখবে না। আপনি নির্বিঘ্নে খোলা জানলা দিয়ে নিচের ঘেঁষো জমিতে লাফিয়ে পড়তে পারবেন। একতলা, কোনো অসুবিধা হবে না। চোট পাবারও কোনো চান্স নেই। ফণী আচার্য স্থাবরের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। আসলে সে বুঝেই উঠতে পারছিল না যে পরে কি হতে পারে। তাগাদা দেয় ভয়। কি কাটছে না তো? কি করে কাটবে? এর আগে তো এরকম কাজ কখনো করিনি। অত্যন্ত সহজ কাজ মশাই। একটা ঘরে একটা মেয়ে, তাকে কাবু করতে পারবেন না? গাট্টা কোট্টা চেহারা করছেন কি করতে? নিন, গ্লাসটা শেষ করুন, আর একটা নিন। হ্যাঁ, এবার এবার টাকার ব্যাপারটা কি হবে? আগেই তো বলেছি, কাজ ফিনিশ হয়ে গেলে একেবারে সময় নষ্ট না করে সোজা চলে যাবেন সামনে ওই দেরাজের কাছে। চাবি খোলাই থাকবে। সেকেন্ড ড্রয়ার খুললেই 500 নোটে 50,000-এর বান্ডিল পেয়ে যাবেন। একটা সাদা তোয়ালে মোড়া থাকবে। দাঁড়ান, আমি দেখিয়ে দিচ্ছি। বিক্রম গিয়ে ড্রয়ার খুলে সাদা তোয়ালে মোড়া 50,000-এর বান্ডিলটা ওর সামনে তুলে ধরে। এতে একখানা নোটও কম নেই, আর বেশিও নেই। আর বাকি টাকা নিয়ে ভুগতে হবে না তো? আপনি তো আইনের সব রাস্তা পাকা করে রেখেছেন, তখন আমাকে আবার কলা দেখাবেন না তো? না, বিক্রম সেন এসব ব্যাপারে বেইমানি করে না। সম্পত্তি আমার হাতে এলেই বাকি টাকা আমি আপনার কাছে পৌঁছে দেব। কিন্তু ভুলেও কোনো দিন এ বাড়িতে পা দেবেন না। আর ভবিষ্যতে আপনিও আমায় চিনবেন না, আর আমিও আপনাকে চিনব না। রাইট? আর আপনার স্ত্রীর প্রেমিক যদি ওই সময় এসে পড়ে? আসবে না। ওই সময় ও টেলিফিল্মের স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত থাকে। সাধারণত রাত 9টার আগে তার ছুটি হয় না, আর সে থাকে উলুবেড়িয়ায়, টালিগঞ্জ থেকে অশোকনগর, তারপর আবার অন্য লাইনে উলুবেড়িয়া। মনে হয় না তো প্রেম ওর মধ্যে গজগজ করবে। নিশ্চিন্তে থাকুন মশাই। তাহলে আগামী পরশু? ঠিক আছে, আমায় আমায় আজ কিছু অ্যাডভান্স করুন। একেবারে খালি হাতে বউনি না করে আমি আমি কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না। ঠিক আছে, আপনার টাকা থেকে আমি দুটো 512 করে আপনাকে দিলাম। আপনি পাবেন 49। ঠিক আছে? টাকা নিয়ে ফণী আচার্য বেরিয়ে যান। বিক্রমের মুখে ফুটে ওঠে রহস্যময় এক চিলতে হাসি। কেন কেন তা কে জানে। কফির ট্রে হাতে নিয়ে ঘরে ঢুকে আরাধ্যা দেখল যে পুরনো কাগজের র্যাকে বিক্রম কিছু একটা খুঁজছে। চারিদিকে কাগজ ছড়ানো অবস্থায় পড়ে রয়েছে। বিক্রমকে বেশ পরিশ্রান্তও লাগছিল। কাচের টেবিলের ওপর ট্রেটা রেখে ও জিজ্ঞাসা করল, পুরনো কাগজের জঞ্জাল কেন ঘাঁটছো শুধু শুধু? সব ধুলো ময়লায় ভর্তি। কি খুঁজছো আমায় বলো না, আমি ভেবেছিলাম ওগুলো সব বিক্রি করে দেব, কিন্তু এই পাড়ার কাগজওয়ালাটা কতদিন ধরে আসছে না। কাগজ ঘাঁটতে ঘাঁটতে বিক্রম বলল,
ডার্লিং, ভাগ্যিস তুমি ওই কাজটা করনি। কেন? কি বিশেষ জিনিস আছে ওখানে? নস্টালজিয়া বলতে পারো। আমার খেলোয়াড় জীবনে অনেক প্রশস্তি ভরা আর্টিকেল ওখানে জমে আছে। আসলে অতীতের কিছু সুন্দর মুহূর্ত নাড়াচাড়া করতে বেশ ভালো লাগে। শুধুমাত্র স্মৃতির রোমন্থন নয়, আর্টিকেলগুলো যেভাবে রেগুলার বের হতো ওগুলোই খুব দরকার। হঠাৎ? আমার এক জার্নালিস্ট বন্ধু সম্ভাবনায় কিছু খেলোয়াড়দের, মানে যারা বড় কিছু হতে পারতো কিন্তু ভাগ্যের পরিহাসে তারা আজ হারিয়ে গেছে, তাদের নিয়ে একটা জীবনমূলক বই লিখবে। বইটার নাম দেবে দ্য লস্ট ওয়েলথ অথবা দ্য অ্যান্ড অফ ড্রিম। সে যাই হোক, এ ধরনের কোনো বইয়ের নিজের কথা লেখা থাকলে বেশ ভালো লাগবে, তাই এত পরিশ্রম। তোমার কাজ কিন্তু আমি কিছুটা হালকা করে রেখেছি, ওগুলো কেটে কেটে যতটা পেরেছি আলাদা করে রেখেছি। তবে এখনও অনেক কিছু বাকি আছে, সেগুলো আবার বেছে বেছে রাখতে হবে। দেখো, এইগুলোই চাইছিলে তো? হো মাই সুইট ডার্লিং, একেই বলে পাকা গিন্নি। কিন্তু ম্যাডাম, আরেকটা কাজ যে করতে হবে। আমি নিজেই করে নিতে পারতাম, কিন্তু আজ সন্ধেবেলা আমি থাকছি না যে। কাজটা কি? এখনও অনেক লেখা বাকি আছে। বিশেষ বিশেষ নিউজগুলো যদি কেটে রাখো, ওই ওই আগেরগুলো যেমনভাবে রেখেছিলে। এই গন্ধমাদক কিন্তন একা কি পারবো? বিশালাকরণী খোঁজা কি চারটিখানি কথা? তোমার দরকার কবে? 2-1 দিনের মধ্যে অন্যদের পেপার সব কালেক্ট হয়ে গেছে, আমারটাই যা বাকি রয়েছে। পারলে একমাত্র তুমিই পারবে। তুমি না আমার যোগ্য সহধর্মিণী? থাক, আর গ্যাস দিতে হবে না। কিন্তু তুমি সন্ধেবেলা যাবে কোথায়? কাল তোমরা যে ম্যাজিক শোটা দেখে এলে, বললে খুব ভালো হয়েছে, ওটাই দেখে আসি। ঠিক আছে, দেখেই এসো। শোটা বেশ ভালোই লাগবে। তাহলে জামা কাপড় পরে বেরিয়ে পড়ো। কিন্তু কাঁচিটা কোথায় রাখলে বলো তো? চিন্তা করতে হবে না ম্যাডাম, ওটা আমি আগেই বার করে রেখেছি, ওই যে টেবিলের উপর। অত বড় কাঁচি? ওটা তো টেলের সিজার। বড় বলেই তো কাটতে সুবিধে। ঠিক আছে, তাহলে এখনই বেরিয়ে পড়ো। কলা মন্দির তো আর এখানে নয়, দেখো টিকিট পাও কিনা। তবে রাত করবে না কিন্তু। পাগল নাকি? শো ভাঙবে সোজা বাস ধরে শিয়ালদা, ওখান থেকে অশোকনগর। চিন্তা করো না। দেখো বাপু, ভয়টাই করবো না তো আবার, নইলে আমি যাওয়াটা ক্যান্সেল করে দিই। কিসের ভয়? চাবি তো থাকে একটা তোমার কাছে আর একটা আমার কাছে। যাবার সময় তুমি বাইরে থেকে লক করে দিও। আমার তো আর বাইরে বেরোনোর দরকার নেই। কাগজ কাটতে কাটতে বোর হলে টিভি তো আছে। আর ভূতের ভয়, ওটা তো কোনোদিনই আমার ছিল না, আর নেইও। তোমার চাবিটা কোথায়? কেন? আমার ব্যাগে। ঠিক আছে বলে বিক্রম পাশের ঘরে চেঞ্জ করতে চলে যায়। আরাধ্যার টেবিলের ওপর কাগজের বান্ডিল সাজাতে সাজাতে একবার কাঁচিটা নিয়ে ধার পরীক্ষা করে, তারপর পাশে নামিয়ে রাখে। একটা একটা করে কাগজের ভাঁজ খুলে পাটে পাটে সাজাতে থাকে। ইতিমধ্যে বিক্রম ড্রেস পরে বেরিয়ে আসে। তাহলে আরাধ্যা, আমি আসি। এসো, দেরি করো না, আমি ঘুমিয়ে পড়ি। চিন্তা করো না, চাবি তো আছেই। দরজার কাছে গিয়েই বিক্রম থমকে দাঁড়ায়, পকেটে হাত ঢোকায়, ঘুরে দাঁড়িয়ে বলে, সরি আরাধ্যা, আসল জিনিসটাই ভুলে গেছি। ড্রয়ারে আমার ওয়ালেটটা ফেলে এসেছি, প্লিজ। আরাধ্যা পাশের ঘরে যেতেই নিমেষেই বিক্রম এদিক ওদিক আরাধ্যার হ্যান্ডব্যাগটা খুঁজতে থাকে, পেয়েও যায়। টেলিফোনের র্যাকের পাশেই রয়েছে। ঝটিতেই সে ব্যাগ খোলে আর অল্পক্ষণের মধ্যেই চাবি পেয়ে যায়। বেমালুম সেটি চালান করে দেয় নিজের পকেটে। আরাধ্যা ওয়ালেট নিয়ে ফিরে আসে, বিক্রমের হাতে দিয়ে বলে, তাড়াতাড়ি ফিরো। চিন্তা করো না, ইন্টারভেলে আমি তোমায় ফোন করব। এটা কি বউয়ের উপর নজরদারি? আগে না, একমাত্র বউ, বিপদ আপদ তো হতে পারে, একটু খবর নেব না। আর কিছু না বলে বিক্রম বেরিয়ে যায়। ক্লিক করে ইয়ের লকের শব্দ হয়। নিশ্চিন্ত মনে আরাধ্যা গিয়ে বসে কাগজের স্তূপ নিয়ে, আর বিক্রম করিডোরের কার্পেটের নিচে লুকিয়ে রাখে আরাধ্যার চাবিটা। বেশ কিছুক্ষণ কাগজ কাটাকাটির পর সেগুলো সাজিয়ে রাখছিল টেবিলের ওপর। এক নাগারে কাজ করতে করতে বোধহয় একটু ঠুলুনিও চলে এসেছিল আরাধ্যার। কিছুক্ষণ পর মাথা নিচু করে টেবিলের ওপর রাখে, চোখটা জুড়িয়ে আসছিল। একটু পরে আবার একটা শব্দ, ক্লিক, ল্যাস্কি খোলার শব্দ। আরাধ্যা কিন্তু কিছুই টের পেল না, বোধহয় চোখের পাতা লেগে গিয়েছিল। দরজার পাল্লাটা একটু ফাঁক হয়। ফণী আচার্যর মুখটা উকি দেয়, ভালো করে চারিদিক দেখে। আরাধ্যা ঠিক একইভাবে মাথা হেট করে বিশ্রাম নিচ্ছে। ধীর সন্তর্পণে ফণী এসে ঢোকে ঘরের মধ্যে, চারিদিকে তাকায়। না, সবকিছুই শুনশান। মার্জার গতিতে পা টিপে টিপে ফণী ঘরের মধ্যে ঢোকে।
আরাধ্যার ভঙ্গিমা আগের মতোই। সে বুঝতে পারে না দ্বিতীয় একজনের অনুপ্রবেশ। ধীরে ধীরে ফণি পূর্ব পরিকল্পনার মতো চলে যায় ঝুলন্ত পর্দার পেছনে। ঠিক 8:05 পুরনো কালো রঙের টেলিফোনটা ঝনঝনিয়ে ওঠে। তন্দ্রা কাটে আরাধ্যার। ধর্মড়িয়ে উঠে সোজা চলে আসে টেলিফোনের কাছে। টেলিফোনটা এমনভাবে রাখা হয়েছিল যে চওড়া টেবিলের সামনে থেকে ঝুঁকে পড়ে রিসিভারটা তুলতে হবে। আরাধ্যা চলে যায় পর্দার কাছে। হঠাৎ টেবিলের সামনের দিক থেকে ফোন তুলে বলে, হ্যালো। কোনো উত্তর আসে না অপ্রান্ত থেকে। আরও একবার মাউথপিসটা মুখের কাছে এনে সে একটু জোরেই বলল, হ্যালো। মাত্র ওইটুকু সময় আরাধ্যা সম্ভবত উত্তর না পেয়ে অন্যমনস্ক হয়ে পড়েছিল। আর পর্দার আড়াল থেকে নিঃশব্দে বেরিয়ে আসে ফণি আচার্য। একেবারে পেছনে গিয়ে দাঁড়ায় আরাধ্যার। আরাধ্যা কিছু টের পাবার আগেই পেছন থেকে নেমে ডিজাইনার মাফলারের ফাঁস আরাধ্যার গলার ওপর। সহজাত শক্তিতে আরাধ্যা চকিতে ঘুরে দাঁড়ায় আততায়ীর মুখোমুখি। কিন্তু আততায়ী অনেক বেশি শক্তিধর। সেও এক ঝটকায় ঝাঁপিয়ে পড়ে আরাধ্যার বুকের ওপর। আরাধ্যা যত চিৎ হয় গলার ভাঁজ যেন ততই তীব্র হতে থাকে। তার কণ্ঠস্বর প্রায় রুদ্ধ। নিঃশ্বাসের গতি ক্রমশ কমতে থাকে। বাঁচার জন্য বাম হাত দিয়ে চেপে ধরতে চায় আততায়ীর মুখ, আর ডান হাত ছড়িয়ে দেয় একটা অবলম্বনের জন্য। হঠাৎ তার হাতে এসে পড়ে টেলার সিজার। মাত্র কয়েক সেকেন্ড। তার গলায় চাপও বাড়ছে। সাক্ষাৎ মৃত্যুর মুখে দাঁড়িয়ে আরাধ্যা অস্ত্র হিসাবে মুষ্টিবদ্ধ করে সে কাঁচিটা। ফণি আচার্য কিছু বোঝবার আগেই আরাধ্যার তীক্ষ্ণ মুখ কাঁচিটি নিমেষে নেমে এসে ফণি আচার্যের পিঠে। সমস্ত শরীরটা শিথিলতা কাটিয়ে সে শক্তিটুকু দিয়ে আরও দুবার আঘাত করে। প্রথম আঘাত পিঠের বাঁ দিকে, আর দ্বিতীয়টি পাঁজরের খাঁচে, আর তৃতীয়টি মেরুদণ্ডের খাঁচে। আরাধ্যার কোনো হিসেবি আঘাত নয়, এলোপাথারি আত্মরক্ষা। ফণির মুখ থেকে বেরিয়ে এলো আর্তনাদ 3 বার। তার মাফলার ধরা হাত শিথিল হলো। অত্যন্ত যন্ত্রণায় সে শটান আছড়ে পড়ে মেঝের ওপর। চিৎসায়ন দেহটির মধ্যে আরও ঢুকে যায় কাঁচির তীক্ষ্ণ মুখ ধারাটি। ফটফট করতে করতে শরীরটা একসময় নিথর হয়ে যায়। আর আরাধ্যা কোনো রকম গলার ফাঁস আলগা করে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তারপর কাঁপতে কাঁপতে টেবিলের উপর উঠে বসে। মেঝের দিকে তাকিয়ে আটকে ওঠে। এ কি, লোকটা নড়াচড়া করে না কেন? মারা গেল নাকি? হঠাৎ একটা শব্দের তরঙ্গ মাথায় এলো। এ তো খুন। হ্যাঁ, খুনই তো। লোকটা একেবারে স্থির। আরাধ্যার শরীরও কাঁপছিল, সর্বাঙ্গ শিথিল হয়ে আসছিল। সে তখন কিংকর্তব্য বিমূঢ়। ধীরে ধীরে টেবিল থেকে নামলো। লোকটার কাছে গিয়ে তার নাকের কাছে হাত নিয়ে গেল। না, কোনো নিঃশ্বাসের পতনের শব্দও নেই। মরে গেছে, লোকটা মরেই গেছে। হাঁটু গেড়ে মাথায় হাত চেপে বসে পড়েছে আরাধ্যা। আর ঠিক তখনই গ্যাক গ্যাক শব্দে ফোনটা আবার বেজে উঠল। টলমলো অবস্থায় টেবিলের কাছে চলে যায় আরাধ্যা। কম্পিত হাতে রিসিভারটা তোলে। ওপাশ থেকে বিক্রমের কণ্ঠস্বর ভেসে আসে। হ্যালো হ্যালো আরাধ্যা, হ্যালো। বিক্রম বলেই সেই হাউমাউ করে কেঁদে ওঠে। কি কি হয়েছে তোমার? কাঁদছো কেন? এনি প্রবলেম? প্রবলেম, অনেক বড় প্রবলেম। তুমি কোথায়? এক্ষুনি এসো। সোনা ভাঙলেও তুমি চলে এসো প্লিজ। আমি আর পারছি না। আরে বাবা, কি হয়েছে বলবে তো? তুমি এসো এক্ষুনি, এসো না, আমি আর কিছু বলতে পারছি না। 1/4 ঘন্টার মধ্যেই বিক্রম ফিরে এলো। বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে রইল ফণি আচার্যের নিথর দেহটার দিকে। আরাধ্যা স্থানবৎ দাঁড়িয়ে রয়েছে সোফার উপর। তার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছিল যে ঘটনার আকস্মিকতায় ও প্রায় মুখ। বিক্রম তাড়াতাড়ি 1 গ্লাস জল এনে আরাধ্যার মুখের সামনে ধরে, বলে, জলটা খেয়ে নাও। কি হবে বিক্রম? আমরা কি করব? লোকটা বোধহয় মারা গেছে। ডোন্ট গেট নার্ভাস ডার্লিং, আমি তো আছি তোমার পাশে। কিন্তু এখন তো পুলিশ আসবে। আচ্ছা, একবার মঞ্জিলকে ডাকলে হতো না? শো ভাঙার আগে আমি হল থেকে বেরিয়ে আসি। ট্যাক্সিতে ওঠার মুখে মঞ্জিলের সঙ্গে আমার দেখা হয়েছিল, কিন্তু তখন তো আর এসব ব্যাপারে কিছু জানি না। কিন্তু এক্ষুনি তো আমাদের পুলিশে খবর দেওয়া দরকার, একদম ফেলে রাখার জন্য নয় এই ব্যাপারটা। তারপর আমি মঞ্জিলকে ফোন করছি। যতই হোক ক্রাইম থ্রিলার লেখক তো,
নিশ্চয়ই কোনো বুদ্ধি দিতে পারবে। কিন্তু এসব হলো কি করে? তোমায় আমি সব পরে বলবো, আগে পুলিশকে ইনফর্ম করো। লোকাল পিএস, আমি বাংলো নিরিবিলি থেকে ফোন করছি। প্লিজ ডু কাম ইমিডিয়েটলি। আমাদের বাংলো একটা খুন হয়ে গেছে, আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল। পুলিশ আসার আগেই বিক্রম আরও দুটো কাজ ঝটপট সেরে নিল। প্রথমেই সে আরাধ্যাকে নিয়ে যায় বেডরুমে, ভালো করে শুয়ে দিয়ে বলে, চিন্তা করো না, আমি তো আছি। আরাধ্যার শরীর তখনও কাঁপছিল। সে একটা ট্রমার মধ্যে আছে, সেটা স্পষ্টই বোঝা যায়। ঘর থেকে বেরিয়ে এসে ফণী আচার্যের পকেট হাতড়ায়, পেয়ে যায় দরজার চাবিটা। তার ডান পকেটেই ছিল। মনে মনে বলে যে রাস্কেল, চাবিটা নিজের পকেটে ঢুকিয়ে রেখেছে। তারপর চাবিটা নিয়ে আরাধ্যার হ্যান্ডব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয় সেটাকে, আর নিজের পকেটের চাবিটা ঢুকিয়ে দেয় ফণী আচার্যের পকেটে। একটু পরেই ডোরবেল বেজে ওঠে। বিক্রম গিয়ে দরজা খোলে। একজন পুলিশ অফিসার, সঙ্গে দুজন কনস্টেবল আর একজন পুলিশ ফটোগ্রাফার ঘরে ঢোকে। বেশ ভালোভাবেই অফিসার সব কিছু খুঁটিয়ে দেখেন। মোটামুটি ঘটনার বিবরণ শোনে দুজনের কাছ থেকেই, বোথ আরাধ্যা অ্যান্ড বিক্রম। ঘটনার পুরো বিবরণ নোট ডাউন করেন। কয়েকটি অ্যাঙ্গেল থেকে মৃতদেহ এবং ঘরের চতুর্পাশের ছবি তোলা হয়। করণীয় সমস্ত কাজ ছেড়ে দুজনকে শহর না ছাড়ার নির্দেশ দিয়ে বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেন। যাওয়ার সময় বলে যান যে আপনাদের দুজনকে আরও কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। আশা করি আমাদের সঙ্গে কোঅপারেট করবেন। সারা রাত কারোর চোখের দুপাতা এক হয়নি। এক ভয়ঙ্কর অপ্রত্যাশিত রাত। ভয়াবহ এই ঘটনা আর পুলিশি জেরায় আরাধ্যা প্রায় অসুস্থ রোগীর মতো। মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। আর বিক্রম, তার অনুসন্ধিৎসু চোখ ঘুরছিল ড্রয়িং রুমের চারপাশে, কোনো কিছু বিসদৃশ চোখে পড়ে কিনা। ফণী আচার্যের মামলাটা ভেবেছিল একেবারে ডিস্ট্রয় করে দেয়, কিন্তু ওটাই তো সব থেকে বড় প্রমাণ। ইতিমধ্যে কখন যেন ভোর হয়ে গেছে। নিজের হাতে কফি তৈরি করে আরাধ্যাকেও দেয়, নিজেও নেয়। অত ভোরে কাজের মেয়েটা তখনও আসেনি। একটু পরেই ডোরবেল বেজে ওঠে। বিক্রম গিয়ে দরজা খোলে। এক অপরিচিত ব্যক্তি, একেবারেই সাধারণ পোশাকে। আগন্তুক বললেন, আমি ডিটেকটিভ ডিপার্টমেন্টের নীল ব্যানার্জি। ধীর স্থির এবং গম্ভীর কণ্ঠস্বর, অথচ মোলায়েম। ডোরবেলের আওয়াজ পেয়ে আরাধ্যাও উঠে এসেছিল। তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে নীল বলে, ইফ আই এম নট রং, ইউ আর মিসেস সেন। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। একটু বসা যায় কি? সে কি, ওয়াই নট, বসবেন বই কি। নীল ব্যানার্জি সবাই বসতেই ওর পাইপের টোবাকো ভরলেন, আমেজ করে আগুন দিলেন। তারপর একটা শুক টান দিয়ে বললেন, আপনি নিশ্চয় বিক্রম সেন, মানে আরাধ্যা সেনের হাজব্যান্ড। হ্যাঁ অফিসার, কিন্তু আমি তো গত রাত্রে লোকাল পিএস অফিসার সাহেবকে সব কিছু জানিয়ে দিয়েছি। কি জানিয়েছেন? মানে যা যা ঘটেছিল। হ্যাঁ জানি তো, ওসির সব রিপোর্টই আমি দেখেছি। কিন্তু মিস্টার সেন, আপনি বলেছিলেন আপনি তখন বাড়িতে ছিলেন না, তাহলে আপনি সব কিছু জানলেন কি করে? না মানে আমার স্ত্রীর মুখে যা শোনা তাই বলছি। তাহলে বলুন উনিই বলেছেন, আপনি নন। হ্যাঁ তা বলতে পারেন। তাহলে মিসেস সেনকে একটু প্রশ্ন করি। আচ্ছা মিসেস সেন, আপনি তো কয়েক সেকেন্ডের জন্য লোকটির মুখ দেখেছিলেন, তাই তো? হ্যাঁ। কয়েক সেকেন্ড নাকি কয়েক মিনিট, ঠিক করে বলুন। না মানে তখন যা পরিস্থিতি, সেকেন্ড আর মিনিটের তফাৎ বোঝার অবস্থায় ছিলাম না। কোয়াইট ন্যাচারাল। নার্ভাসনেস তো খুব স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ স্যার, আমার স্ত্রী তখন খুব নার্ভাস হয়ে পড়েছিলেন। কিন্তু আপনার কালকের দেওয়া স্টেটমেন্টের সঙ্গে তো একেবারে মিলছে না। ঘটনাটা যখন ঘটে তখন তো আপনি ঘরে ছিলেন না, তাহলে জানলেন কি করে আপনার স্ত্রী তখন কতটা নার্ভাস হয়ে পড়েছিলেন? ওই অবস্থায় সব মেয়ে, বিশেষ করে সে যখন একা একা থাকে, একজন অচেনা ভয়ঙ্কর লোককে দেখলে সবাই একটু নার্ভ হারিয়েই ফেলবে। বুঝলাম। আমি একবার আপনাদের বেডরুমটা দেখব। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। নীল ব্যানার্জি বেডরুমের দিকে যান। পেছনে বিক্রম খুঁটিয়ে খুঁটিয়ে কিছুক্ষণ ঘরে সব কিছুর ওপরই চোখ বোলালেন। প্রায় মিনিট পাঁচেক পর দুজনেই ঘর থেকে বেরিয়ে এলেন। পাইপের আগুনটা নিভে গিয়েছিল। পুনর্বার অগ্নিসংযোগ করতে করতে বললেন, মিস্টার সেন, আমার আন্দাজ বলছে এই ঘরে কাল রাতে কেউই আসেনি, ইভেন বাথরুমেও কেউ যায়নি। আচ্ছা মিস্টার সেন,
আপনি তো বলছেন লোকটা একেবারেই আপনাদের অপরিচিত। ইয়েস অফিসার, আমি ওকে এর আগে কখনো কোনোদিনও দেখিনি। তাহলে লোকটি এই ঘরে ঢুকলো কিভাবে? আপনাদের তো ইয়ের লক, চাবি ছাড়া তো ঢোকা বা বেরোনো সম্ভব নয়। চাবি কার কাছে থাকে? একটা আমার কাছে আর একটা আরাধ্যার কাছে। আপনি তো কাল সন্ধেবেলা ছিলেন না মিস্টার সেন? আগে না, কাল একটা ম্যাজিক শো দেখতে গিয়েছিলাম। ঘটনাটা তাহলে জানতে পারলেন কখন? আমি নিজেই ফোন করেছিলাম। কেন? শো দেখতে দেখতে ফোন? আপনার কি মনে কোনো পূর্বাভাস ছিল যে এমন কিছু করতে পারে? না না, এসব আপনি কি বলছেন? আসলে ওকে একা বাড়িতে রেখে গিয়েছিলাম, একটু দুশ্চিন্তা তো হয়, তাই একবার খবর নিয়েছিলাম। তখন কটা বাজে? আগে 8টা হবে হয়তো, মানে অ্যাপ্রক্স আর কি। শো দেখতে দেখতেই বেরিয়ে এসেছিলেন ফোন করার জন্য? তার মানে আপনার মনে নিশ্চয়ই কোনো ব্যাপারে কিছু দুশ্চিন্তা ছিল। ওই যে বললাম, বাড়িতে একা ছিল, আর আমাদের বাংলোটা একটু একপেশে আর নির্জন। হঠাৎ আরাধ্যার দিকে ঘুরে তাকিয়ে দেখেন যে সে 2 আঙুলের রক চেপে বসে রয়েছে। মাথা ধরেছে নাকি মিসেস সেন? ওই একটু আর কি, কাল রাত থেকে যা হচ্ছে, রাতে একেবারে ঘুম হয়নি। একটু কষ্ট করে বলতে পারবেন কি আপনার স্বামী যখন আপনাকে ফোন করেছিলেন তখন রাত কটা হবে? পারফেক্ট টাইম আর বলতে পারবো না, তবে একটা সিরিয়াল প্রায় শেষ হবে ধরুন ওই 8টার কাছাকাছি। অর্থাৎ 8টা পেরিয়ে যায়নি? না, মিস্টার সেন, ধরে নিলাম রাত্রি 8টায় আপনি ফোন করেছিলেন এবং তখনই শুনলেন বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার, আরাধ্যা কাঁদতে কাঁদতে আমার তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার কথা জানায়। মিস্টার সেন, কাঁদতে কাঁদতে আপনাকে ঠিক কী জানালেন? এসো, খুব বিপদ। ট্যাক্সি সব কিছু খুলে বলেনি, তবে বলেছিল নিয়ে চলে। গিয়েছিলেন তো কালী মন্দির, বাড়ি ফিরলেন কটায়? কলা মন্দির থেকে ট্যাক্সি নিয়ে আমি শিয়ালদাহ আসি, তারপর বনগা লোকাল ধরে সোজা সোলারহাট। সময়? ধরুন 9টার মধ্যে। সব দেখে শুনে, মানে জলজ্যান্ত একটা লোক মরে পড়ে আছে, তা সত্ত্বেও আপনি ফোন করলেন রাত 11:30টায়, কিন্তু কেন? আমরা দুজনেই খুব নার্ভাস হয়ে পড়েছিলাম। সেই মুহূর্তে কি করা উচিত ভেবে পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত আমার স্ত্রী বললেন পুলিশে খবর দিতে, তাই। আপনার স্ত্রী বললেন তাই? নইলে কি করতেন? পুলিশে খবর না দিয়ে বডিটা কি বাগানে পুঁতে রাখতেন? ছি ছি, কী সব বলছেন আপনি? আমাদের দুজনের মনের অবস্থা ঠিক কি এটা আপনি রিয়েলাইজ করতে পারছেন না? লোকটা যে ঠিক কি, এই ধারণা আপনাদের নেই বলছেন? বিশ্বাস করুন, এর আগে ওকে কোনোদিনও দেখিনি। আমার ধারণা বলছে, রাদার ইটস মাই ইনটিউশন, লোকটি আপনাদের পরিচিত। নইলে আপনাদের ঘরের দরজার লক সিস্টেম চাবি ছাড়া ঢোকা বা বেরোনো যায় না। হয় লোকটির কাছে আপনাদের চাবি ছিল, নয়তো নয়তো। যাক, ও প্রশ্ন এখন থাক। লোকটার নাম যেন কি? কি করে জানবো? আপনার যদি নামটাই অজানা, কিন্তু ওসির কাছে একটা নাম লিখিয়েছেন, সে নামটা জানলেন কি করে? লোকটা নিজেই বলছিল ওর নাম ফণী আচার্য। কি বলেন অ্যাবসার্ড! খুন করতে এসে খুনি নিজের পরিচয় দেবে, তার নাম অমুক? আমার স্ত্রী ভুল বলছেন। লোকটার পকেট থেকে একটা কার্ড পাওয়া যায়, আপনাদের অফিসাররাই সেটা ওর পকেট থেকে পায়। সেখানে নামটা ছিল, ও একজন ব্রোকার। এটাও তো আপনাদের জানার কথা নয়। ওসি আপনাদের কিছু বলেছিলেন? হ্যাঁ স্যার, আমাদের সামনে উনি কার্ডটা পড়ে জিজ্ঞেস করেন ফণী আচার্য বলে আমরা কাউকে চিনি কিনা। ডাউট। লোকটার নামটা নিয়েই আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আমাদের অপরাধ শাস্ত্র বলে কেউ কাউকে খুন করতে গেলে কখনোই তার আইডেন্টিটি নিজের পকেটে করে নিয়ে ঘুরবে না। যাক সে কথা, এখন দেখুন তো এটা। পকেট থেকে 2টো ফটোগ্রাফ বার করে নীল বললেন, ছবি দুটো ভালো করে দেখুন তো। এই লোকটাই তো কাল এসেছিল। এই লোকটাই বলছেন? সে কি, একে আপনি চিনতে পারছেন না? না, একে আমি কোনোদিন দেখিনি। ছবিটা ভালো করে দেখার আগেই আপনি বলে দিলেন লোকটাকে আগে কখনো কোথাও দেখেননি। তাহলে আপনি কি করে জানলেন যে এই লোকটা কাল আপনার ঘরে আসেনি? হতবম্বের মতো নীলের দিকে তাকিয়ে আরাধ্যা বলল, আপনি ঠিক বলেছেন, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আসলে বলতে চাইছে লোকটাকে আগে কোনোদিনও দেখেনি। আপনিও কি তাই বলছেন ম্যাডাম? হ্যাঁ, তাই। এবার ঝটিতে বিক্রমের দিকে ফিরে নীল বলল, আপনিও কি তাই বলবেন? ছবিটা দেখুন ভালো করে, খুব মন দিয়ে দেখুন। এক নজরে একবার না দেখে বিক্রম ফের ছবিটা চেয়ে নিয়ে বলল, না তো, আমার মনে হচ্ছে হ্যাঁ বলুন, কি মনে হচ্ছে? একে আমি যেন কোথায় দেখেছি। আসলে এই গোঁপটা দেখে এমন পাকালো মিলিটারি গোঁপ সচরাচর দেখা যায় না। থামবেন না, বলুন, মনে করে বলুন একটু।
আগে আমি যে বাড়িতে থাকতাম তারই একতলায় সম্ভবত এমনই দেখতে একজন লোক থাকতো। নামটা মনে আছে? অনেকদিন পুরনো ব্যাপার, ঠিক মনে পড়ছে না। তাহলে আমি বলি, লোকটার নাম ছিল ফণি আচার্য। না তো। তবে কি বিষ্ণু সামন্ত? না। ভুবন দাস? আশ্চর্য, এই সেই ভুবন। ঠিক সে হতে পারে। ভুবন এইরকম গোপ, পাকানো গোপ, ডগার দিকটা ছুঁচালো। তাহলে আপনি চেনেন। কতবার দেখা হয়েছে ওর সঙ্গে? বেশি না, দাঁড়ান একটু ভাবতে দিন। কিছুদিন আগে বোধ হয়, তবে কোনো কথাবার্তা হয়নি। সেটা কতদিন আগে? মাস 6-7 তো হবেই। শিয়ালদহ স্টেশনে খুব হন্তদন্ত অবস্থায় যাচ্ছিল। আমার সঙ্গে তো ধাক্কাই লেগে যায়। ওই বিশেষ ধরনের মোটা পাকানো গোপ দেখে আমি একটু থমকে দাঁড়াই। সম্ভবত লোকটা তারাই ছিল। ও খুব দ্রুত উল্টো মুখে চলে যায়। আমিও আর ওইদিকে বেশি কিছু তাকাইও নি আর ভাবিও নি। নীল আরাধ্যার দিকে তাকায়। ম্যাডাম সেন, কাল সন্ধেবেলা ঠিক কি ঘটেছিল কাইন্ডলি একটু বলবেন আবারও একবার? একটু ইতস্তত করে আরাধ্যা ঠিক যা যা ঘটেছিল আনুপূর্বিক সবই বিবরণ দিল। আমি জানলার দিকে পিছন ফিরে ফোনটা রিসিভ করি। জাস্ট আ মিনিট, আপনি তো ফোনটা টেবিলের উল্টো দিক থেকেও ধরতে পারতেন। ঘুরে পিছনের দিকে চলে গেলেন কেন? আসলে আমি বাঁ হাত দিয়ে রিসিভারটা তুলি, ডান হাত খালি রাখি যদি কোনো নোট টোট নিতে হয়। তাছাড়া টেবিলটাও চওড়া, আমাকে ফোন ধরতে গেলে একটু ঝুঁকে পড়েই ফোনটা ধরতে হবে। সেই জন্যই পর্দার দিকে ঘুরে গিয়ে রিসিভারটা তুলি। বুঝলাম। তারপর? হ্যালো হ্যালো করে 2-3 বার শব্দ করার পরও ওপাশ থেকে কোনো রেসপন্সই পাচ্ছিলাম না। আর ঠিক সেই সময় লোকটা পেছন থেকে এসে কিছু একটা মোটা কাপড় জাতীয় কিছু দিয়ে আমার গলাটা পেঁচিয়ে ধরে। বাঁচবার জন্য আমি ধস্তাধস্তি করতে থাকি। তারপর কোনোভাবে আমি ঘুরে গিয়ে লোকটার মুখোমুখি হতে লোকটা টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে আমার ওপর পড়ে যায়। লোকটা এত জোরে চাপ দিচ্ছিল, আমার দম প্রায় বন্ধ হয়ে আসছিল। আমি কোনো রকমে ওর মুখের ওপর আমার হাতটা সজোরে চেপে ধরি, কিন্তু একটা ছেলের শক্তির কাছে আমি ক্রমশ নেতিয়ে পড়ছিলাম। আমার ডান হাতটা ছড়িয়ে দিয়ে কিছু একটা অবলম্বন খোঁজার চেষ্টা করছিলাম। হঠাৎই আমার হাতে ঠেকে একটি টেলের সিজার। খুবই ধারালো ছিল সিজারটা। নিজেকে বাঁচাবার জন্য আমি সেই কাঁচির মুখ দিয়ে সজোরে ওর পিঠে গেঁথে দিই। 1 বার না 3 বার। হঠাৎ কাঁচি এলো কোথা থেকে? পেপার থেকে কিছু আর্টিকেল কাটবার জন্য কাঁচিটা টেবিলের ওপরেই ছিল। আপনি বলছেন লোকটা সামনের দরজা দিয়ে আসেনি তাহলে? হঠাৎ কি মনে হওয়াতে নীল পর্দা সরিয়ে ওপাশে চলে গেল। বড় কাচের দরজার একটা বড় পাল্লা খোলা। পর্দাটা তুলে নীল জিজ্ঞাসা করলো, এই কাচের পাল্লাটা কি বরাবরই খোলাই থাকে? না, বন্ধ থাকে। ইয়েস, আমারও তাই ধারণা। কারণ এখন শীতকাল, যতই পর্দা টাঙানো থাক পাল্লাটা নিশ্চয়ই খোলা থাকবে না। তাছাড়া শীতকালে মশারও উপদ্রব বাড়ে। তাহলে কি আততায়ী এই খোলা জানালা দিয়েই এসেছিল? সেটা হতেও পারে, কারণ আপনাদের জানালায় কোনো করাত নেই, সির্ফ কাচের একটা সরষি, বিলিতি কায়দা। কিন্তু পাল্লাটা খুললো কে? আপনাদের দুজনের মধ্যে কি কেউ খুলেছিলেন? দুজনেই মাথা নেড়ে জানিয়ে যায় যে তারা কেউই খোলেনি। তবে কি আপনাদের কাজের মেয়েটি সেই পরিষ্কার করার জন্যই খুলেছিল কি, আর বন্ধ করতে ভুলে গেছে? সাবিনা নিজে থেকে তো কোনো এক্সট্রা কাজ করবে না। ওকে না বললে কোনো বাড়তি কাজও কখনোই করবে না। নীল আবারও জানলার কাছে গিয়ে দাঁড়ালো। খুঁটিয়ে খুঁটিয়ে অনেক কিছুই দেখল। নিজের শরীর ঝুঁকিয়ে নিচের দিকে তাকালো। বারান্দার অংশটায় এদিক ঘুরে আসেনি, অর্থাৎ এখান থেকে লাফ দিয়ে যে কেউই নিচে নামতে পারে। তবে কোনো মই বা দড়ির সাহায্যে মাটি থেকে লাফিয়ে ওপরে ওঠা সম্ভব নয়। খুব লম্বা লোক হলে হয়তো সম্ভব হতো, কিন্তু ফণি আচার্য তো আর লম্বা নয়, বেটের দিকেই বলা যায়। ভাবতে ভাবতে নীল ঘরের দরজা খুলে নিচের দিকে নেমে গেল। যদিও এখন সকালবেলা, জানালার নিচে বাগান। কেউ যদি ওপর থেকে লাফিয়ে নিচে নামে তাহলে ঘাসের ওপর তার একটা পদচিহ্ন তো থাকবেই, কিন্তু কোনো চিহ্নই চোখে পড়ল না। ফিরে এলেন দরজার কাছে। দরজায় লক করা ছিল না। হাতল ঘোরাতেই দরজা খুলে গেল। একটা ক্লিক শব্দ উঠল। ঘাড় দোলাতে দোলাতে ঘরে এসে নীল বলল, জানালা দিয়ে লোকটা ঘরে আসেনি। বেরিয়ে তো যেতে পারারই কথা নয়, কারণ সে সুযোগ তার মোটেই ছিল না। জানালার নিচে মানে মাটির ওপরে কোনো পায়ের ছাপ পাওয়া গেল না। আমি নিশ্চিত যে আততায়ী ঘরে এসেছিল আপনাদের এই ঘরের দরজা দিয়েই। তা কেমন করে সম্ভব? বিকেলে বিক্রম বেরিয়ে যাবার সময় ওর চাবি বাইরে থেকে লক করে দিয়ে যায়। কাজের মেয়েটা বিক্রম বেরোবার আগেই চলে যায়, আর আমার কোনো দরকারও পড়েনি বাইরের।
একটু ভালো করে মনে করে বলো তো, কোনো কারণে কি তুমি কাল সন্ধেবেলা ঘরের বাইরে যাওনি? অযথা কেন আমি বাইরে যাব? সামনে কোনো পাকটাকও নেই যে বেড়াতে যাব। তার উপর এমন একটা বিশ্রী কাজে আমাকে জুড়ে দিয়ে গিয়েছিল, খুব বিরক্তিকর কাজ। আমার তো কাগজ কাটতে কাটতে ঢুলুনি এসে গিয়েছিল। টেবিলের ওপর মাথা রেখে আমি ঘুমিয়েও পড়েছিলাম। আপনি বললেন আপনাদের দুজনের জন্য দুটো চাবি। কাজের লোকের কাছে কোনো চাবি থাকে কি? না না, এখান থেকে বাংলাদেশ বর্ডার খুব একটা দূরে নয়। এই মেয়েগুলো ওখান থেকেই কাজ করতে আসে। খুব একটা বিশ্বস্ত নয়, ওদের হাতে চাবি দেওয়া যায় না। চাবি আমাদের দুজনের কাছেই থাকে। তাহলে লোকটি ঘরে ঢুকলো কিভাবে? অফিসার, আপনি কি ডেফিনিট লোকটা দরজা দিয়ে এসেছিল? আপনাদের কি কোনো গুপ্ত দরজা রয়েছে? না না, তা থাকবে কেন? হঠাৎ কিছু একটা মনে পড়ায় বিক্রম জিজ্ঞাসা করে, আচ্ছা আরাধ্যা, তুমি তো সর্বদাই তোমার ব্যাগে চাবি রাখো, কিন্তু একবার তোমার ব্যাগটা হারিয়ে গিয়েছিল না? সে তো অনেক দিন আগের কথা। একটা হোটেলে খেতে গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে, ভুল করে ফেলে এসেছিলাম। কিন্তু পরের দিনই খোঁজ করতেই হোটেলের ম্যানেজার ব্যাগটা ফেরত দিয়ে দেয়। তারপর বহুবার চাবি ব্যবহার করা হয়েছে, তবে সামান্য কিছু টাকা খোয়া গেছিল, ওটা এমন কিছু ব্যাপার নয়। কোনো সরকারি কাগজপত্র খোয়া যায়নি তো, বা কোনো চিঠিপত্র? চিঠিপত্র মানে? তুমি তো কোনো মরুভূমিতে বাস করো না? পাস্ট লাইফে তোমার অনেক বন্ধু বান্ধব ছিল, অথবা ওই ট্যাক্সির বিল বা অন্য দরকারি কোনো কিছু একটু? না। আসলে মঞ্জিলের একটা চিঠি ওর ব্যাগ থেকে হারিয়েছিল, যেটার জন্য টাকা পাঠিয়েও চিঠি ফেরত আসেনি। আরাধ্যার মনে হলো বিক্রম কি জেনে নিতে চাইছে মঞ্জিলের চিঠির ব্যাপারে কোনো কিছু। প্রশ্ন এড়িয়ে ও বলল, না, আমার ব্যাগ থেকে দরকারি কিছু হারায়নি। তাহলে আর তোমার চাবি ঠিক আছে, আমার চাবি ঠিক আছে, লোকটা কি মন্তর টন্তর জানে নাকি? কেউ আপনাদের অজান্তে চাবি ডুপ্লিকেট করে নেয়নি তো? এই গ্যারেন্টি দিয়ে বলা না গেলেও ঠিক বিশ্বাস করা যাচ্ছে না। তবে লোকটা যেমন করেই হোক ঘরে ঢুকেছিল, এটা তো বাস্তব সত্য। ধরে নেওয়া গেল আপনাদের দুজনের অজান্তে আপনাদের কাজের মেয়েটি কোনোভাবেই চাবিটা একদিনের জন্য নিয়ে যেতে পেরেছিল, এবং সেই মেয়েটির সঙ্গে আততায়ীর যোগাযোগ ছিল। তার হাত দিয়েই চাবিটা আততায়ী পেয়েছিল, এবং সেই চাবি দিয়ে আপনাদের অজান্তে ঘরে ঢুকে লুকিয়েছিল। হতে পারে কি? ঠিক বিশ্বাস না হলেও মনে হচ্ছে সেটা হলেও হতে পারে। আমার মনে হচ্ছে সেটাই হয়েছে। মেয়েটাকে তো আর নেগলেক্ট করা যাবে না। ডুপ্লিকেট চাবি দিয়ে লোকটি আপনাদের ঘরে ঢুকে থাকে, এবং সে যখন ঘর থেকে আর বেরোতে পারেনি, তাহলে চাবিটা তো তার পকেটেই থাকার কথা, তাই না? কিন্তু পুলিশ ওর পকেট থেকে তেমন কোনো কিছুই পায়নি। যেটা পাওয়া গেছে সেটা কোনো একটা লকের চাবি নয়। এনিওয়ে, আপনি তো বললেন ফণী আচার্য ওরফে ভুবন দাসকে আপনি চিনতেন। বডিটা মর্গে আছে। আপনারা দুজনে একবার গিয়ে আপনাদের অভিযোগের এফআইআর করে আসবেন, সঙ্গে আপনাদের স্টেটমেন্ট, আপনাদের কাকে সন্দেহ হয় এসব ইত্যাদি। এছাড়াও ফরেন্সিক রিপোর্ট পেতে একটু দেরি হবে। ওটা পেলে ফণী আচার্যর মৃত্যুটা ঠিক কীভাবে ঘটেছিল সেটা বিশদে পাওয়া যাবে। হঠাৎ ডোরবেল বেজে উঠল। বিক্রম বলল, এখন আবার কে এলো? বিক্রম গিয়ে দরজা খোলে। সামনেই মঞ্জিল। বিক্রম একটু অবাক হয়ে বলে, মঞ্জিল, আপনি? মঞ্জিল একটু অদ্ভুত চোখে বিক্রমের দিকে তাকিয়ে বলে, আপনার তো গতকাল একটা ম্যাজিক শো দেখতে যাওয়ার কথা ছিল, তাই না? আপনার নিশ্চয়ই মনে আছে 8টা বাজার কিছু সময় পর আমায় আপনি রাস্তায় দেখেছিলেন। আপনি একটু হন্তদন্ত হয়ে হাঁটছিলেন, অথচ সেটা তো ইন্টারমিশনের সময় নয়। ওদের ইন্টারমিশনের সময় 7:30। তখন তো আপনি আমায় কিছু বললেন না। আজ সকালে নিউজটা পেয়েই তো আমি ছুটে এলাম। আপনি কে? এদের বন্ধু বলতে পারেন, তবে আরাধ্যা ছিল আমার কলেজের বন্ধু। সেই সূত্রেই বিক্রমের সঙ্গে আমার আলাপ, এবং সেটা একদিনের। ভেরি গুড। কিন্তু ঘটনাটা ঘটেছিল কাল রাত 8টা থেকে 9টার মধ্যে। অ্যাকচুয়াল টাইম পাওয়া যাবে ফরেন্সিক রিপোর্ট আসলে। শালারহাটের মতন একটা জায়গায় খবর এত তাড়াতাড়ি? সকালের ব্রেকিং নিউজটা খবরে পেলাম। এখনকার মিডিয়া খুব সজাগ। মিস্টার সেন, মঞ্জিলবাবু যা বলছেন সেগুলো কি ঠিক? হ্যাঁ, ঠিকই তো। ওনার সঙ্গে আমার মাত্র 2 দিনের আলাপ। সেটা না হয় বোঝা গেল, কিন্তু ইন্টারমিশন 7:30টায়, অথচ 8টায় আপনাদের সঙ্গে মঞ্জিলবাবুর দেখা হওয়াটা কেমন যেন একটু লাগছে। শো দেখতে গেলেও আমার মনটা পড়েছিল বাংলো নিরিবিলির দিকে। আগেই বলেছি, আরাধ্যা একা ছিল। কিন্তু আপনি 2বার ফোন করেছিলেন। প্রথমবারে আপনার স্ত্রী আপনার দিক থেকে কোনো সাড়া পাননি, অথচ ফোনটা করেছিলেন আপনি।
আমি তো পাবলিক বুথ থেকে ফোন করেছিলাম, ওদের লাইনটা ডিস্টার্ব ছিল, কথাগুলো কেটে কেটে যাচ্ছিল, তাই নেক্সট টাইম আবার ফোন করি এবং তখনই আরাধ্যার কান্না ধরা গলার আওয়াজ পাই। ও আমার সঙ্গে সঙ্গে চলে আসতে বলে। তাই মানে আপনি আর শো দেখতে ফিরে যাননি, তাই তো? না, এরপরেও কি যাওয়া সম্ভব? কিন্তু এই কদিনের পরিচয় হলেও আপনার স্ত্রী তো ওনার বন্ধু, ওনাকে কি একটা খবর দেওয়া উচিত ছিল না আপনার? আমার তখন মাথা ঠিক কাজ করছিল না, তখন আমি ট্যাক্সি ধরার জন্য ব্যস্ত। একটা খুব সাংঘাতিক কাণ্ড ঘটেছে। আপনার বান্ধবী নিজের হাতে একটা খুন করেছেন, হয়তো সেটা আত্মরক্ষার তাগিদে, কিন্তু সেটা তো প্রমাণ সাপেক্ষ। ভালো কথা, আপনি আপনার বাড়ির ঠিকানা এবং ফোন নম্বরটা রেখে যাবেন, হয়তো দরকার পড়বে। নিশ্চয়ই রেখে যাব। হঠাৎ বাইরে কিছু গোলমালের আওয়াজ পাওয়া যায়। কিসের হল্লা? আমার মনে হয় ব্রেকিং নিউজে খবরটা ফ্ল্যাশ হওয়ার পর এখানকার লোকেরা। আমি একটু বাইরে বেরিয়ে দেখে আসছি, উইথ ইউর পারমিশন। হ্যাঁ, যাবেন বই কি। বিক্রম বেরিয়ে যাওয়ার পর নীল মঞ্জিল ব্যানার্জিকে একা পেয়ে বলল, আপনার বান্ধবী একটু অসুস্থ বোধ করছিলেন, টেনশনে সারা রাত ঘুমোতে পারেননি, উনি পাশের ঘরে আছেন। আপনাকে কয়েকটা প্রশ্ন করি। বেশ তো, করুন না। একটা সত্যি কথা বলবেন মিস্টার মঞ্জিল বসু? কেন বলবো না, করুন আপনার প্রশ্ন। মিসেস আরাধ্যার আপনার মধ্যে একটা অ্যাফেয়ার্সের গন্ধ পাচ্ছি, ঠিক কিনা? দেখুন, কলেজ লাইফে এটা সম্পর্ক তৈরি হতে গিয়েও হয়নি। আমি সেদিন মুখ ফুটে কিছু বলতে পারিনি। জীবনে আমি ওকে আমার সব কথা জানিয়ে একটাই চিঠি দিয়েছিলাম। সেদিনও কোনো উত্তর দেয়নি। বিক্রমকে বিয়ে করে। আমাদের মধ্যে আর কোনো সম্পর্কই ছিল না। কিছুদিন আগে হঠাৎ আরাধ্যার সঙ্গে আমার দেখা হয়ে যায়। ওর ডাকেই আমি এই বাড়িতে এসেছি। বিক্রম জানে আপনাদের ব্যাপারটা? হয়তো জানে, কিংবা জানে না, সেটা বলতে পারবো না। তবে হ্যাঁ, বলুন। আমার লেখা প্রথম এবং শেষ চিঠিটা কোনো এক ব্ল্যাকমেলার ফেরত দেওয়ার নামে 50,000 টাকা ক্লেম করে, কিন্তু টাকাটা পাঠাবার পরেও আরাধ্যা সেই চিঠি ফেরত পায়নি। আর শিওর সে চিঠি পাওয়া যায়নি? ঠিক এই সময় আরাধ্যা ফিরে আসে। পোশাকের পরিবর্তন ঘটেছে। ও সোফায় গিয়ে বসে বিমর্ষ মুখে। নীলের শেষ প্রশ্নে মঞ্জিল একটু হকচকিয়ে যায়। থতমত মুখে সে বলে, আপনি ঠিক কী বলতে চাইছেন মিস্টার অফিসার? তার আগে আমি মিসেস সেনকে আরও একবার জিজ্ঞাসা করছি, আপনার হ্যান্ডব্যাগে, যেটা সর্বত্রই আপনি নিজের কাছে রাখতে ভালোবাসে, সেখানে আপনার কাছে খুবই সফট কর্নার, যেটা আপনার কাছে খুবই সফট কর্নার, চিঠি টাকা করে ছাড়াও সেই বিশেষ মূল্যবান চিঠি খোয়া যায়নি বলতে চাইছে? আরাধ্যার সংক্ষিপ্ত উত্তর, না। কিন্তু মৃত ফণী আচার্যর পকেট থেকে একটা চিঠি পাওয়া গেছে। চিঠি? ইয়েস ম্যাডাম সেন, সেই চিঠিটাই আপনার হারানো চিঠি, তাই না? লুকিয়ে আর কোনো লাভ নেই। অগত্যা আমতা আমতা করে আরাধ্যা। হ্যাঁ সূচক মাথা দোলায়। অথচ আপনি একটু আগেও স্বীকার করছিলেন না, কেন ম্যাডাম? ওই চিঠির ব্যাপারে আমার স্বামীকে কিছু জানানো হয়নি, তাই। আর সেই চিঠিটা নিয়েই ফণী আচার্য আপনাকে ব্ল্যাকমেল করছিল, তাই না? কেউ একজন আমাকে ব্ল্যাকমেল করছিল। নাম বলেছিল করিম শেখ, কিন্তু ফণী আচার্যকে আমি চিনি না। করিম শেখ বলে কোনো লোকই নেই, ওটাই ফণী আচার্য। আচ্ছা, এই করিম শেখ ওরফে ফণী আচার্য, এই লোকটাকে, আর চিঠিটা তার কাছে গেল কিভাবে? তার মানে ফণী আচার্য আপনাকে চিনত, আপনার স্বামীকেও চিনত, আপনার প্রেম পর্বটুকু তুলে ধরার ভয় দেখাচ্ছিল। আরাধ্যার কোনো উত্তর দেওয়ার ছিল না, চুপ করেই থাকে। হঠাৎ মঞ্জিল বলে উঠল, ব্যাপারটা তুমি ঠিক করনি আরাধ্যা। বিক্রমকে তোমার জানানোটা উচিত ছিল। এই চিঠিতে তোমাকে সন্দেহ বা দোষারোপ করার কোনো স্কোপই তো নেই বিক্রমবাবুর। ওটা একতরফা একজন প্রেমিকের উচ্ছ্বাস মাত্র। জানেন অফিসার, ওই চিঠির ভয় দেখিয়ে সেই ব্ল্যাকমেলার চিঠির মুক্তিপণ বাবদ 50,000 টাকা চায়। আপনাকে আগেই বলেছি, টাকাটা পাঠিয়েও সে চিঠিটা ফেরত পায়নি। হাতের লেখায় না, কম্পিউটার ফন্টে প্রিন্ট আউট। তারপর পকেট থেকে দুটো প্রিন্ট আউট বার করে নীল ব্যানার্জির দিকে এগিয়ে দেয়। এই যে, এই সেই হুমকি চিঠি। প্রিন্ট কপিতে চোখ বুলিয়ে নীল বলে, আপনারা কেউই লোকটাকে চেনেন না। চিঠিটা থাকতো আপনার সেফ কাস্টাডিতে, তাহলে কে তার হাতে চিঠিটা তুলে দিল? সবটাই জট পাকানো। ঠিক আছে, কে সত্যি বলছেন আর কে মিথ্যে বলছেন সেটা আমরা জেনে নেব। মঞ্জিলবাবু, আপনাকেও আমাদের সঙ্গে পুলিশ স্টেশনে যেতে হবে।
আরাধা দেবী, ওখানে কয়েকজন বাঘা বাঘা পুলিশ অফিসার আছে। আমাকে আপনারা যা বলেছেন আমি সব ভুলে যাব, কিন্তু এরপর আপনারা যা স্টেটমেন্ট দেবেন খুব ভেবেচিন্তে দেবেন। সত্য গোপন না করে ঠিক যা যা ঘটেছিল সেগুলোই বলবেন। আরাধ্যা দেবী, আপনার এবং আপনার স্বামীর স্টেটমেন্টের ওপরে এই কেসটার অনেক কিছু কিন্তু নির্ভর করবে। মিসেস সেন, সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার স্টেটমেন্ট। আপনি বলবেন আত্মরক্ষার জন্যই আপনি হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন। নিশ্চয়ই আত্মরক্ষার অধিকার সবারই রয়েছে, কিন্তু আর কোনো আই উইটনেস নেই। আপনার পক্ষে প্রমাণ করা শক্ত হবে এটা ডেলিভারেট খুন না, আত্মরক্ষার কারণে অস্ত্র চালান। কিন্তু মিস্টার অফিসার, সত্যিই তো সেই সময় ঘরে কেউ ছিল না, তাহলে আই উইটনেস আসবে কোথা থেকে? তাহলে মিস্টার সেন, আপনি বা কিভাবে এত জোর দিয়ে বলছেন ঘরে আর কেউ ছিল না? কিন্তু আমি তো টেলিফোনে অনেক কিছু শুনেছি। কেউ কারোর পিঠে ছুরি গেঁথে খুন করছে সেটা বুঝি টেলিফোনে শোনা যায়? আসলে আপনি কিছুই জানেন না, কিছুই দেখেননি। আপনি যা কিছু বলছেন সেটা আপনার স্ত্রীর মুখে শোনা কথাগুলো রিপিট করছেন জাস্ট। আপনি কি জানেন আপনার স্ত্রীকে কেউ ব্ল্যাকমেল করছিলেন? আর লোকটা এসেছিল জানালাটা টপকে নয়, ওই দরজা দিয়ে, এবং আপনি সেই দরজাটা খুলে দিয়েছিলেন। এসব কি বলছেন আপনি? ভেবে দেখুন আমি কতটা লজিক্যাল। আপনার দরকার ছিল চিঠিটা ফেরত পাওয়া। আপনি হাতে হাতে ব্যাপারটা মেটাতে চেয়েছিলেন, এক হাতে টাকা এক হাতে চিঠি, কিন্তু টাকা দেবার কোনো ইচ্ছে ছিল না। তাই আপনি চেয়েছিলেন লোকটাকে খুন করে ওর পকেট থেকে চিঠিটা নিয়ে নেবার, যেটা শেষ পর্যন্ত আপনি নিয়ে উঠতে পারেননি। অ্যাম আই রং, মিসেস সেন? আপনি তো দেখছি উঠে পড়ে লেগেছেন আমার স্ত্রীকে দোষী সাব্যস্ত করার জন্য। ঠিক আছে, আমি আমার লয়ারের সঙ্গে কথা বলছি। এমন কি যে মাফলার দিয়ে খুনি আমার স্ত্রীকে খুন করতে চেয়েছিল? দ্যাটস অলসো আ পয়েন্ট। ওয়েট পেপার বক্সে একটা ডোরাকাটা মাফলার গোঁজা অবস্থায় ছিল। আততায়ী তার উপস্থিতির প্রমাণ রাখার জন্য নিজের মাফলার ওখানে গুঁজে রেখে যাবে? হাস্যকর নয় কি মিস্টার সেন? আমি বলি কি, থাক, ইনভেস্টিগেশন করার নামে আপনি আমার স্ত্রীকেই ডিরেক্ট খুনি হিসাবে দাঁড় করাতে চাইছেন। অতএব এ ব্যাপারে আমি আপনার সঙ্গে কোনো কথাই বলতে চাই না। যা কিছু বলার আমি আমার লয়ারের সঙ্গেই বলবো। আপনারা সকলেই আপনাদের স্টেটমেন্ট থানাতেই দেবেন। মঞ্জিলবাবু, আপনিও চলুন, আমাদের কারোর কোনো চিন্তা নেই। ইটস অ্যান ওপেন কেস। আমার লয়ার অরিন্দম বসাক যা বলবেন আমরা সেটাই করব। একে একে সবাই ঘর ছেড়ে চলে যায়। বিক্রম কিন্তু ঘর লক করতে ভোলে না। ঠিক 6 মাসের মাথায় ফণী আচার্য মার্ডার কেসের রায় বের হলো। সলিসিটার অরিন্দম বসাকের পক্ষে সম্ভব হলো না আরাধ্যা সেনকে নির্দোষ প্রমাণ করা। কোর্টের রায় ছিল ফণী আচার্য কোনো কারণে মিসেস সেনকে ব্ল্যাকমেল করছিল। এমনকি সে আরাধ্যা সেনের কীর্তিকলাপ তার স্বামীর কাছে ফাঁস করে দেবার ভয় দেখাতে থাকে। সেটি একটি গোপন চিঠি। এর ফলে আরাধ্যা সেন ক্রমশ জেরবার হয়ে যেতে থাকেন। তখন তিনি মতলব করে ফণী আচার্যকে নিজের বাড়িতে ডেকে আনেন, কিন্তু ফণী আচার্য চিঠি ফেরত দেওয়ার সময় পায়নি। তার আগেই সে তীক্ষ্ণতার টেল সিজার দিয়ে পরপর 3 বার ফণী আচার্যের পিঠে আঘাত করে এবং তাতেই তার মৃত্যু ঘটে। ইট ওয়াজ এ ডেলিবারেট অ্যান্ড প্ল্যানফুল মার্ডার। আরাধ্যা সেনকে সেন্টেন্স টু ডেথের ভার্ডিক্ট শোনানো হয়। খবরটা টিভি নিউজ হয়ে গেল। সোফায় আরাম করে বসে হুইস্কির গ্লাসে চুমুক দিতে দিতে বিক্রম নিউজটা শুনছিল। তার ঠোঁটের কোনায় তৃপ্তির হাসি। তার মুখ দেখে মনে হয় যেন একটা যুদ্ধ জয়ের তৃপ্তি লেগে রয়েছে সেখানে। সলিসিটার অরিন্দম বসাক 5 লক্ষ টাকার বিল ধরিয়েছে কেসটা হারার জন্য। বিক্রম মনে মনে ভাবল 5 লক্ষ টাকা ইজ নাথিং। মাঝে মাঝে সে হিসেব করে ঠিক কত টাকার মালিক হলো সে। এমন সময় হঠাৎ ডোরবেলের আওয়াজ। একটু বেজার মুখে দরজা খুলে দেখে মঞ্জিল এসে দাঁড়িয়েছে দরজার সামনে। একটু বিরক্ত হলেও মুখে সেবা প্রকাশ না করে একটু ব্যথিত মুখেও বলল, ও তুমি? এসো মঞ্জিল, ভেতরে এসো। বড় একা হয়ে গেলাম মঞ্জিল। মঞ্জিল সে কথার কোনো উত্তর না দিয়ে ঘরের চারিদিকটা বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বোলাতে থাকে। প্রায় আমূল বদলে গেছে সব কিছু। আধুনিক আসবাবে ঘরটি ঝলমল করছে। দামি সিল্কের পর্দা ঝুলছে। নতুন ধরনের অ্যাকোয়ারিয়াম, প্রায় 24 ইঞ্চি সবুজ জলে নানা রকমের রঙিন মাছ খেলা করে চলেছে। এমনকি পুরনো সোফাটাও পাল্টে গেছে। এসেছে মডার্ন লেটেস্ট মডেলের 3 পিস সোফা।
বিশাল একটা এলইডি ওয়াল সেটিং টিভি ঝলমল করছে। সারা ঘরে লেড বাল্বের সারা ঘরটাই জলজল করছে আলোয়। কিছু বিলেতি মাস্টারপিস ছবির প্রিন্ট কপি শোভা পাচ্ছে। না, কোথাও আর আরাধ্যার কোনো ছবি নেই। যেটা ছিল সেটা উধাও হয়ে গেছে। ফ্লাওয়ার ভাসের রজনীগন্ধার গোছা। সিলিংয়ের দুদিকে দুটো শৌখিন সিলিং ফ্যান ঝুলছে। কি দেখছো মঞ্জিল? মঞ্জিল একবার বিক্রমের দিকে তাকিয়ে বলল, না, তোমার টেস্টের প্রশংসা না করে পারা যায় না। একেবারে ভোরই পাল্টে দিয়েছো ঘরের। হ্যাঁ, ভেরি গুড। আজকের ব্রেকিং নিউজটা দেখেছো নিশ্চয়ই? পারলাম না মঞ্জিল, যথাসাধ্য চেষ্টা করেও পারলাম না আরাধ্যাকে বাঁচাতে। আসলে ওর নির্দোষিতার সপক্ষে সলিড কোনো এভিডেন্স আমার কাছে ছিল না। তুমি এখন ঠিক আছো তো? অবশ্য ঘরের যা হালত ফিরিয়েছো, মনে হচ্ছে তো ভালোই আছো। তোমার দেখার আর ভাবার ভুল মঞ্জিল। জলজ্যান্ত বউকে ফাঁসির মুখে রেখে কেউ কি ভালো থাকতে পারে? তুমি একটু ড্রিঙ্কস নেবে তো? সোফায় বসতে বসতে মঞ্জিলের নজরে পড়ল যে ডিভানের ওপর তোয়ালে চাপা একটা মাঝারি মাপের অ্যাটাচি পড়ে রয়েছে। জাস্ট লুক দিয়ে ও সোফায় গিয়ে বসল। ইচ্ছে করেই একটা পেগ নিজের হাতে বানিয়ে নিয়ে বিক্রমের মুখোমুখি বসল ও। বিক্রমও গ্লাসে সিপ করতে করতে বলল, ভালো লাগছে না মঞ্জিল, একদম ভালো লাগছে না। কি ভালো লাগছে না? এইভাবে একা একা থাকতে একদম ইচ্ছে হচ্ছে না। কিছুদিনের জন্য অন্য একটু কোথাও কোনো পাহাড় বা সমুদ্র সৈকতে গিয়ে বসতে পারলে খুব ভালো হতো। এই ঘরের প্রতিটি কোণায় আরাধ্যা যেন ঘুরে বেড়াচ্ছে। আরাধ্যা স্মৃতি আটকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরে বসে রয়েছি আমি। ও, তাই বুঝি সব ভুল পাল্টে ফেলেছ? আরাধ্যাকে ভুলতে যায় না মঞ্জিল, এভাবে স্মৃতি ভোলা যায় না। সে কিছুতেই পিছু ছাড়ে না। প্রতি মুহূর্তে মনে পড়ে আমার জন্য সে কি না করেছে। আমার প্রতিটি সুখের জন্য সে প্রাণপাত করেছে। না 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 না, কেমন করে ভুলি সে ছোট্ট মেয়েটাকে, যে তার বাপ ঠাকুরদার অমতে আমাকে বিয়ে করে এই নিরিবিরি বাংলো এসে উঠেছিল। মঞ্জিলের দৃষ্টি কিন্তু একটুও বিক্রমের দিক থেকে সরে না। গ্লাসে চুমুক দিতে দিতে সে বলে, আমরা হয়তো হায়ার কোর্টে যেতে পারি বিক্রম, পারি না? নাকি তুমিও মনে করো আরাধ্যাই খুনি? প্ল্যান করে খুনটা সেই করেছে। আচ্ছা, তুমি কি একেবারেই হাল ছেড়ে দিয়েছ? এই কথাটাই আমি অনেকবার ভেবেছি। সলিসিটার অরিন্দমের সঙ্গে আলোচনাও করেছি, কিন্তু অরিন্দমের বক্তব্য আরাধ্যার সপক্ষে এমন কোনো যুক্তি নেই বা প্রমাণ নেই যাতে করে ওকে নির্দোষ প্রমাণ করা যায়। জানো মঞ্জিল, আজ সকালে আমি গিয়েছিলাম আরাধ্যার সঙ্গে দেখা করতে। অন্তত ওকে একটু সান্ত্বনা দেওয়া, নিদেন পক্ষে গুড বাইটাও বলতে পারতাম, কিন্তু আরাধ্যা আমার সঙ্গে দেখাই করলো না। আরাধ্যাকে খুব ভালোবাসতে, তাই না? এটা একটা প্রশ্ন হলো মঞ্জিল? ওর কথা ভাবলে আমার বুকটা চৌচির হয়ে যায়। চিরদিনের বড় লোকের মেয়ে, কত যত্নে আদরে মানুষ হয়েছে, আর সে কিনা আজ। তুমি দাঁড়ালে কেন মঞ্জিল? আমার মনে হয় একমাত্র তুমিই পারো আরাধ্যাকে বাঁচাতে বিক্রম। তুমিই পারো। হাউ? সত্যি কথা বলো, আরাধ্যাকে তুমি সত্যিই খুব ভালোবাসো, তাই না? একই প্রশ্ন কেন বারবার করছো? বলছি, কারণ আসল সত্যটা অন্তত তুমি আদালত বা পুলিশের সামনে যদি খোলসা করে বলো, মানে? তাহলে অন্তত আত্মরক্ষার কারণে অনিচ্ছাকৃত খুনের জন্য তার প্রাণদণ্ডটা হতো না। কি কি যেন বললে তুমি? আসল সত্য? আসল সত্য মানে? মঞ্জিল হাসে। হাসছো যে? তোমার হয়তো শুনতে খারাপ লাগবে। আসল সত্যটা হলো, তুমি যদি পুলিশকে জানাও যে ফণী আচার্যকে নিয়োগ করেছিলে তুমি। তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ, জানি তো। আমি কি বলছি আমি ভালো করেই জানি। আরাধ্যার সপক্ষে কোনো যুক্তি দাঁড়ায়নি। তার একমাত্র কারণ, সত্যটা যে বলতে পারত সে মৃত, এবং আমি জানি এই ব্ল্যাকমেলিংয়ের কারণটা কি, আর সেটা তুমিও ভালো করে জানো। সেটা কি? ব্ল্যাকমেলিং হচ্ছে দুটো কারণে। আরাধ্যাকে লেখা আমার যে চিঠিটা ওর কাছে ছিল, সেই চিঠিটা চুরি হয়েছিল, আর সেটা পাওয়া গিয়েছিল ফণী আচার্যের পকেটে। তোমার কি ধারণা ব্যাগটা বা চিঠিটা আমি চুরি করেছি? তাছাড়া চিঠিটা তো পুলিশ পায় ফণী আচার্যের পকেট থেকে। তার কারণ, চিঠিটা তো তুমিই তার পকেটে রেখে দিয়েছিলে। হাউ ফানি! মানে আরাধ্যার ব্যাগটা আমিই চুরি করেছিলাম? হ্যাঁ, সেটা তো বিচিত্র নয়, কারণ ফণী আচার্যের পক্ষে তোমার ঘরে ঢুকে আরাধ্যার ব্যাগ থেকে চিঠি চুরি করা সেটা একেবারে অসাধ্য ব্যাপার।
কারণ আরাধ্যা কোনোদিনও ফণী আচার্যকে কোথাও দেখেনি। কিন্তু কেন? আমার মোটিভ কি এতে? তোমার মোটিভ দুটো। আরাধ্যার ওই চিঠিতে এমন কিছু লেখা ছিল যাতে তোমার মনে হয়েছিল আরাধ্যা আর তোমাকে সহ্য করতে পারছে না। লিখেছিলাম বিক্রম একদিন তোমার সব কিছু কেড়ে তোমাকে পথে বসাবে। ননসেন্স। দ্বিতীয় মোটিভ? আরও সোজা, কারণ আরাধ্যা না থাকলে, অর্থাৎ ফণী আচার্য যদি সেদিন আরাধ্যাকে মেরে দিতে পারত, স্বামী হিসেবে তুমিই তার বিশাল সম্পত্তির একমাত্র মালিক হতে। কিন্তু যেই মুহূর্তে ফণী ফেল করলো সেই মুহূর্তে তুমি ফণীর পকেটে চিঠিটা রেখে দিয়ে তোমার প্ল্যান মাফিক ফণী হত্যার দায়ে আরাধ্যাকে ফাঁসিয়ে দিলে। রিভেঞ্জ অ্যান্ড বিপুল সম্পত্তি, এই দুটোই তো তোমার মোটিভ। কি ভুল বললাম? আমি জানতাম তুমি টেলিভিশনের জন্য গোয়েন্দা গল্প লেখো, তাই তোমার কল্পিত কাহিনী ডায়ালগগুলো এখানে খাটাচ্ছ। ঠিক আছে, আমি আরাধ্যার ব্যাগ চুরি করেছি, আমি ব্ল্যাকমেল করেছি, কিন্তু তাতে এসে গেলটা কি? কথাটা একটু বেশি বোকা বোকা হয়ে গেল না? নিজের ফেলিওর জীবনের জন্য তুমি ক্রমশ সন্দেহপ্রবণ হয়ে উঠেছিলে তোমার স্ত্রীর চালচলনে। তাই ওর ব্যাগ সার্চ করতে গিয়ে তুমি আমার লেখা চিঠিটা পাও। তুমি আরম্ভ করো ব্ল্যাকমেলিং। কাকে দিয়ে? না, ফণী আচার্য। এমনকি ফণী আচার্যকে অনার কিলিংয়ের জন্য যে 50,000 টাকা দিতে, সেটা ওই ব্ল্যাকমেলিংয়ের টাকাটাই। তুমি কি মনে করো তোমার এই কথাগুলোকে বিশ্বাস করবে? সেটা তো তোমার উপর ডিপেন্ড করছে। তুমিই তো পারো বিশ্বাস করতে। বলতে পারো কেন আমি টাকা খাইয়ে আমার স্ত্রীকে খুন করতে যাবো? তোমার মোটিভটা তো আগেই বলে দিয়েছে। তোমার প্রেম বেহাত হয়ে যাচ্ছে, তার রিভেঞ্জ একটাই, আরাধ্যার মৃত্যু। আর সেটা কি আর বলি, তুমি খুব চালু জানো তো। কারণ আরাধ্যার মৃত্যু মানেই ওর বিপুল সম্পত্তি তোমার হাতে চলে আসবে। তাছাড়া তুমিই তো মেন বেনিফিশিয়ারি, যেহেতু আরাধ্যার আর কোনো ওয়ারিশ নেই। তুমি কি আমাকে ফাঁসাবার চেষ্টা করছো? না, আরাধ্যাকে বাঁচাবার চেষ্টা করছে। তুমি যদি সত্যি কথাগুলো বলো তাহলে মার্ডার কনস্পিরেসির জন্য তোমাকে কয়েক বছর জেলে যেতে হবে, কিন্তু মৃত্যুদণ্ড হবে না। ভেবে দেখো, একদিন যাকে ভালোবাসতে সেই মেয়েটা বেঁচে যাবে বিক্রম। কি লাভ আরাধ্যার বেঁচে থাকে? আমি জেনে গিয়েছি শি লাভস ইউ। প্রাণ বাঁচলে যে তোমার কাছে চলে যাবে সেটা আমি জানতাম। মার্ডার কনস্পিরেসির জন্য ও ডিভোর্স অ্যাপিল করলে পেয়ে যাবে, অর্থাৎ সব দিকে লুজার হব আমি, অর্থাৎ দুটোই আমি খেয়াবো, অর্থাৎ দুটোই আমি খোয়াবো, নারী সম্পদ আর অর্থ সম্পদ। এমন সময় হঠাৎ ডোরবেলের আওয়াজ। সচকিত হয় দুজনেই। মঞ্জিলকে বিক্রম বলে, তুমি কি কিচেনে লুকিয়ে পড়ো, কে জানে কে আর এলো। দুজনকে একসঙ্গে দেখাটা ঠিক নয়। মঞ্জিল কিছু না বলে কিচেনে চলে যায়। বিক্রম গিয়ে দরজাটা খোলে। সামনেই প্রাইভেট ইনভেস্টিগেটর নীল ব্যানার্জি। বিক্রম জিজ্ঞাসা করে, আমার স্ত্রীর ব্যাপারে কোনো সুখবর কি আছে? সরি মিস্টার, আমাদের কিছুই করার নেই আপনার স্ত্রীর ব্যাপারে। ভাবতে খুব খারাপ লাগছে আপনি খুব একা হয়ে গেলেন। আই এম রিয়েলি সরি ম্যান। আসলে আমি এদিকে এসেছিলাম একটা বড়সড় ডাকাতির তল্লাশি চালাতে। আচ্ছা, আপনি কি এর মধ্যে কোনো দামি কিছু, কোনো জরোয়ার সেট বা হীরের নেকলেস এরকম কিছু, কিংবা সোনার অর্নামেন্ট ক্যাশ টাকায় বিক্রি করেছেন নাকি? না তো। আসলে কি জানেন না, আমাদের পুলিশ বাহিনীর লোকগুলোই খুব অপদার্থ। খোঁজ করতে করতে তারা একটা ব্যাংকে হানা দেয়, আর আশ্চর্য 2-3 মাসের মধ্যে নিউ ইন্ডিয়ান ব্যাংকে প্রায় 2 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে জমা পড়েছে। কথাটা ঠিক নাকি? হ্যাঁ, মানে আমি কিছু টাকা ব্যাংকে জমা করেছি। দেন সরি টু আস্ক, ওই টাকাটা আপনি পেলেন কোথা থেকে? এটাও কি আপনার ইন্টারোগেটের তালিকাভুক্ত? আপনি কি ইনকাম ট্যাক্সের বড় অফিসার নাকি? টাকাটা যদি চুরির বা ডাকাতির টাকা হয় তাহলে তো আমার জিজ্ঞেস করার এখতিয়ার রয়েছে, তাই না? হ্যাঁ, হাউ ফানি। আপনার কি মনে হয় ডাকাতরা আমার কাছে তাদের চুরির টাকা জমা রেখে গেছে? আমি কি ডাকাত দলের কেউ বলে মনে হচ্ছে নাকি আপনার? কে জানে, হতেও পারে। মানুষ চেনা খুব শক্ত, জানেন। আরে ওটা কি পড়ে আছে আপনার ডিভানের কাছে? কি ওটা? লক্ষ্মীর চাবি কার হতে পারে? বিক্রম সঙ্গে সঙ্গে নিজের পকেটে হাত ঢোকায়। তার হাতে উঠে আসে তারই চাবি। না, ওটা আমার নয়। আমার চাবি তো আমার কাছে। নীলও সঙ্গে সঙ্গে নিজের পকেটে হাত ঢোকান। বেরিয়ে আসে আরও একটা চাবি। আর এটা তো আমারই চাবি।
আসলে আমার পকেটে একটা ফুটো আছে, কখন গলে পড়ে গেছে। আসলে ল্যাচকির চাবিগুলো দেখতে প্রায় একই রকম হয়। ও হ্যাঁ, কি যেন বলছিলাম, টাকার কথা। কম টাকা তো নয়, 50,000 টাকা। খুব একটা কম টাকা নয়। সে কি, একটু আগেই তো বললেন 2 লক্ষ টাকা। তাই নাকি? বলেছিলাম বুঝি। ও হ্যাঁ, ওরা আবার আরও একটা খবর দিল। আপনি নাকি আপনার ঘরটাকে দারুণভাবে রেনোভেট করিয়েছেন। দামি দামি স্যুট বানিয়েছেন, দামি দামি মদও কিনেছেন। সরি স্যার, এসব কথা বাইরের কাউকে জিজ্ঞেস না করে আমার কাছে এলে আমি বলে দিতাম। আসলে আমি এখন খুব একা হয়ে গেছি, তো তাই তাই সময় কাটাবার জন্য একটু রেসের মাঠে যাতায়াত করি। রেসের মাঠেই কখনো কখনো একটু মানে জিতেছি। ল্যাম্পসাম মানে 2 লক্ষ টাকা! এই জন্যই বলে ভাগ্যবানের বউ মরে। ঠিক আছে, ডেটটা দিয়ে দেবেন। কবে আপনি আপনার স্ত্রীর উইলের প্রবেট পেয়েছেন? আরে ওটা কি ডিভানের উপরে? নীল ধীরে ধীরে ডিভানের কাছে দাঁড়ায়, এদিক ওদিক দেখতে দেখতে বলে, আপনার একটা ছোট ফাইবার অ্যাটাচ কেস ছিল না? মানে আগের দিন আপনার হাতে দেখেছিলাম কোর্টে। হ্যাঁ ছিল, কিন্তু মনটা বড় বিক্ষিপ্ত ছিল। ভুল করে ওটা ট্যাক্সিতে ফেলে এসেছি। আজই থানায় রিপোর্ট করতে যাচ্ছিলাম। এতদিন পর আপনার স্ত্রীর ভার্ডিক্ট তো হয়ে গেছে প্রায় দিন 15। বটেই তো, বটেই তো। ঠিক সেই সময় মঞ্জিল কিচেন থেকে বেরিয়ে আসে। ওকে দেখে নীল বলে, আরে মিস্টার মঞ্জিল বসু যে। হ্যাঁ, আমি। আপনি কি চলে যাচ্ছেন? একটু দাঁড়িয়ে যাবেন, বিক্রম হয়তো আপনাকে কিছু বলতে চায়। আরে তাই নাকি? বলুন বলুন, এতক্ষণ বলেননি কেন? বিক্রম রক্তিম চোখে মঞ্জিলের দিকে তাকায়। মঞ্জিলও বিক্রমকে আগাপাস্তলায় জরিপ করে। ওটা কোথায় রেখেছো বিক্রম? কোনটা? আরে আমি যখন তোমার ঘরে এলাম একটা ফাইবার অ্যাটাচি কেস দেখেছিলাম, তোয়ালে ঢাকা। একটু অবশ্য ফাঁক ছিল, তাই বোঝা যাচ্ছিল। ঠিক কোথায় যেন দেখলাম। ও হ্যাঁ, ওই তো ডিভানের ওপর তোয়ালে চাপা দেওয়া আছে। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার কি অধিকার আছে আমার অ্যাটাচি খুলে দেখার? আর দেখবেই বা কেন? এ কথার কোনো জবাব না দিয়ে মঞ্জিল এদিক ওদিক তাকায়, তারপর বলে, নো প্রবলেম, একটা ফর্ক পেলেই হয়ে যাবে। কয়েক মিনিটের মধ্যে একটা স্টিলের ফর্ক হাতে কিচেন থেকে বেরিয়ে আসে বিক্রম। হোয়াট ইজ দিস ইন্সপেক্টর? এসব হচ্ছেটা কি? এটা কি মগের মুলুক, যার যা খুশি করবে তাও আমার বাড়িতে বসে? জাস্ট আ মিনিট, একটু আগে আপনি বললেন অ্যাটাচিটা আপনি ট্যাক্সিতে ফেলে এসেছিলেন। খুঁজে পাচ্ছিলাম না, তাই মনে হয়েছিল ট্যাক্সিতে ফেলে এসেছি। আপনারা কিন্তু আমারই বাড়িতে বসে আমারই ওপর উর্দির জুলুম আরম্ভ করে দিয়েছেন। দিস ইজ ভেরি ব্যাড। আপনি এইভাবে কোনো ভদ্রলোককে হ্যারাস করতে পারেন না, একদম পারেন না। আইদার স্টপ দিস জুলুমবাজি, আদারওয়াইজ আই উইল হ্যাভ টু টেক আদার ডিসিশন। ইতিমধ্যে মঞ্জিল তার লক খোলার কাজটা শেষ করে ফেলেছে। আর কোনো স্টেপ নেওয়ার দরকার নেই, অ্যাটাচির লক ওপেন হয়ে গেছে। তুমি চিন্তা করো না বিক্রম, তোমার অ্যাটাচিতে আমি নতুন লক লাগিয়ে দেব। নীল আর দেরি করে না, সঙ্গে সঙ্গে তিনি অ্যাটাচির ডালা খুলে ফেলেন। কয়েকটা হাবিজাবি কাগজ আর একটা খবরের কাগজ, একটা ছোট্ট তোয়ালে। সরাতেই বেরিয়ে পড়ল 500 টাকার বান্ডিলে 50,000 টাকা, ব্যাংকের সিল করা। কোথায় পেলেন এটা মিস্টার বিক্রম সেন? রেসের মাঠ থেকে নাকি? আমি বলতে পারি টাকাটা কোথা থেকে এসেছে। আরাধ্যা সেনকে খুন করার জন্য আরাধ্যা সেনেরই কাছ থেকে ব্ল্যাকমেল করা টাকা আনা হয়েছিল। সম্ভবত কথা ছিল ফণী আচার্য আরাধ্যা সেনকে খুন করার পর ওই 50,000 টাকা নিয়ে চলে যাবে, কিন্তু খুনটা তো আর হয়ে উঠল না। এতটাই খুন হয়ে গেল ঘটনাচক্রে। অতএব আর কাউকে টাকা দেওয়ার প্রশ্নই নেই, আর সেই টাকাটাই রয়ে গেছে। আরাধ্যা বলেছিল টাকাটা সে তুলেছে তার ব্যাংক থেকে, এবং সিরিয়াল মিলিয়েই আমার মনে হয় ব্যাংকে খোঁজ নিলেই ঘটনাটার সত্যাসত্য বোঝা যাবে। নাম্বারই নোট তো, কোনো অসুবিধা হবে না। আপনার নতুন কিছু বলার আছে মিস্টার সেন? বিক্রম কিছু না বলে বসে পড়ে ডিভানের ওপরেই। একটু আগে কিন্তু তুমিই বলেছিলে বিক্রম, আরাধ্যাকে বাঁচাবার জন্য তুমি সব কিছু করতে পারো। এবার বলো, কিছু বলো। হ্যাঁ, আরাধ্যাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য আমি ফণী আচার্যকে নিয়োগ করেছিলাম। বাট ওয়াই? মঞ্জিল সে কথাই বলেছিল। আমি সহ্য করতে পারিনি আমার স্ত্রী তার অতীত প্রেমিকের জন্য আমাকে ত্যাগ করে যাবে। এমনকি ও ঠিক করে নিয়েছিল যে আমাকে নেশা আর জুয়ো খেলার জন্য ডিভোর্স দেবে। আরও একটা কারণ ছিল, আমার ক্রিকেট ক্যারিয়ার বলে কিচ্ছু ছিল না। আরাধ্যার অনেক টাকা সব আমারই সামনে থেকে চলে যাবে ওর নতুন প্রেমিকের কাছে। না না না, আমি আর আরাধ্যাকে সহ্য করতে পারছিলাম না। ওর মৃত্যুই চেয়েছিলাম আমি। আর মাফলারটা?
ওয়েস্ট পেপার বক্স? ওটা আরাধ্যাকে ফাঁসাবার জন্য। ওটা আমি ডিস্ট্রয় করে দিতে পারতাম, কিন্তু তাহলে প্রমাণ করা যেত না আরাধ্যার গল্প তৈরি করেছে। এবার তাহলে চাবির ব্যাপারটা ক্লিয়ার করুন তো। আরাধ্যার চাবিটা আমিই সরিয়ে নিয়েছিলাম। সেটাই আমি ফণিকে দিয়ে বলেছিলাম চাবি দিয়ে দরজা খুলে যেন চাবিটা কার্পেটের নিচে রেখে দেয়, কিন্তু হতচ্ছাড়াটা সেটা না করে নিজের পকেটে রেখে দিয়েছিল। দিস ইজ ইউর আনাদার মিস্টেক। চাবিটা ফোনই ম্যাটের নিচেই রেখেছিল। আপনি ঘরে ঢুকে দুটো কাজ করছিলেন, মঞ্জিলের লেখা চিঠি আপনি ফোনের পকেটে রেখে দেন, আর পকেট থেকে ভুল করে ফোনের চাবিটা আপনি নিয়ে নিয়েছিলেন, যে চাবিটা দিয়ে এই ঘর খোলা যায় না। আপনার স্ত্রীর চাবিটা সম্ভবত এখনো ম্যাটের নিচেই পড়ে আছে। মঞ্জিলবাবু, একবার দেখে আসবেন নাকি? মঞ্জিল বাইরে যায়। একটু খোঁজার পরেই চাবি নিয়ে এসে ঘরে আসে। চাবিটা দেখিয়ে বলে, ইন্সপেক্টর সাহেব, আর কিছু কি প্রমাণ করার জন্য বাকি আছে যে আরাধ্যা সম্পূর্ণ নির্দোষ? আত্মরক্ষার অধিকার তো সবারই আছে। বিক্রমবাবু, আপনাকে যে আমার সঙ্গে একবার যেতে হবে। কেন? আপনার স্বীকারোক্তি। বলিনি, আমি স্বীকারই করব না। আমি আপনাদের কাছে কোনো কিছুই। হাসতে হাসতে নীল পকেট থেকে একটা ছোট্ট টেপ রেকর্ডার বার করে। আপনার এবং আমাদের সব কথাই এর মধ্যে টেপ করা রয়েছে। আদালতে কি টেপ ভয়েস অ্যাকসেপ্ট করে? হ্যাঁ, করবে না। সেটা আদালতে বিচার করবে। স্যার, আমাকে অ্যারেস্ট করা আপনাদের পক্ষে সম্ভব নয়। বলেই এক ছুটে দরজার কাছে গিয়ে ল্যাচকে ওপেন করে দরজা খুলতেই সামনে দেখেন যে লোকাল থানার অফিসার আর বেশ কিছু কনস্টেবল দাঁড়িয়ে রয়েছে। যাওয়ার আগে মঞ্জিলের পিঠে হাত রেখে নীল বলে, ওয়েল ডান মিস্টার বসু। প্রায় মাস ছয়েক ট্রায়াল চলার পর ফণী আচার্যের হত্যার মামলার অন্তিম রায় শোনা গেল। স্ত্রীকে হত্যার চক্রান্ত, একজন হায়ার্ড কিলারকে দিয়ে তাকে খুন করানোর চেষ্টা এবং স্ত্রীর সম্পত্তি হস্তগত করবার চেষ্টার জন্য বিক্রম সেনকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেওয়া হয়। এ সমস্ত কিছু বিক্রম সেন জেরা সামনে দাঁড়িয়ে স্বীকার করতে বাধ্য হয়েছে। প্রধান সাক্ষ্য হিসাবে মঞ্জিল সেনকেও কাঠগড়াতে দাঁড়াতে হয়েছিল। পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে এই পরিকল্পিত ষড়যন্ত্রের বিশদ বিবরণ দিয়ে প্রমাণ করে যে ফণী আচার্যের মৃত্যু আকস্মিক ঘটনা। আদালতও সেই যুক্তি মেনে নেয় এবং আরাধ্যা সেনকে বেকসুর খালাস দেয়। এর 1 বছর পরের ঘটনা। প্রেক্ষাপট মানালির একটি শীততাপ নিয়ন্ত্রিত সুদৃশ্য হোটেলের কক্ষ। মঞ্জিল আর আরাধ্যা। মুক্তি পাবার পরই আরাধ্যার ডিভোর্স ফাইল শ্যুট করে বিক্রমের বিরুদ্ধে। কাজে জানালার বাইরে দূরে পাহাড়ের দিকে অজস্র জোনাকির মতো জ্বলতে থাকা আলোগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে ও যেন কোথাও হারিয়ে যাচ্ছিল। এমন দৃশ্যে যে কোনো মানুষই পুলকিত হয়, কিন্তু আরাধ্যা মাঝে মধ্যে শিহরিত হয়ে যায় এক নৃশংস দৃশ্যের কথা স্মরণে এলে। কি ভাবছো আরাধ্যা? না মানে, আমি জানি ট্রমার ঘোরটা মাঝে মাঝে তোমায় বিহ্বল করে তোলে, কিন্তু সব কিছু দুঃস্বপ্ন বলে উড়িয়ে দিতে না পারলে তুমি তো দিন দিন অসুস্থ হয়ে পড়বে। চেষ্টা তো সমানে করেছি মঞ্জিল, কিন্তু এখনো আমি বিশ্বাস করতে মরমে মরে যেতে ইচ্ছে করে। কেমন করে বিক্রম নিপুণ পরিকল্পনা করে আমাকে খুন করতে চেয়েছিল। লজ্জা করে আমার ভাবতে এই ছেলেটাকে আমি একদিন ভালোবেসেছিলাম। বাবার অমতে ওকে বিয়ে করে বাংলোয় চলে এসেছিলাম। বিক্রম প্রমাণ করতে চেয়েছিল ফণী আচার্যকে আমি ইন্টেনশনালি খুন করেছি। কিন্তু কেন? টাকা কড়ি সম্পদ চাইলে আমি ওকে অনেক কিছু দিতে পারতাম। ওকে দাঁড় করাবার আমি অনেক কিছু করতে পারতাম। নিজেকে ছাড়া আরও কিচ্ছু কখনো বোঝেনি, না আমাকে ভালোবেসেছিল না কিছু। ওর কুমতলবের একটা অংশ ছিল। ছি! অতি উচ্চাকাঙ্ক্ষা, অতি অর্থলোভ ওকে ফ্রাস্ট্রেটেড করে তুলেছিল, এমনকি ক্রিকেট জীবন থেকেও চিরনির্বাসন। তারপর যে মুহূর্তে ও জানতে পারল যে আমরা দুজন দুজনকে ভালোবাসি, নিজেকে আর ঠিক রাখতে পারেনি। তুমি হয়েছিলে ওর প্রাপ্তির পথে বাধা। তোমাকে সরাতে পারলে আপদ বিদেয় হবে, আর তোমার সম্পদের মালিক ও হবে। না রাধা, বাদ দাও সেসব। এসো আমরা নতুন করে আমাদের জীবনটা শুরু করি, পুরনো সব মালিন্য মুছে দিয়ে। আর একটা কথা মনে রেখো, ক্রাইম নেভার পেজ। আরাধ্যা এগিয়ে গিয়ে মঞ্জিলের বুকে মাথা রাখে। আরও কিছুক্ষণ ওইভাবে থাকার পর মঞ্জিল বলল, কাল আমাদের রোটাং যাবার কথা। এম আই শিওর?
রোটাঙে চড়ার মুখে পাহাড় তোমার জন্য প্রতিমাকে সাজিয়ে রেখেছে অনাবিল আনন্দ। তোমার সব বিষাদ কেড়ে নেওয়ার জন্য প্রকৃতি বড়ই দরাজ। আরাধ্যা, আমার ওপর বিশ্বাস রেখো। আরাধ্যা কিছু না বলে মঞ্জিলের বাড়ানো হাতের ওপর নিজের হাতটা ন্যস্ত করে। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।